এই অঘোর বা আঘোরি এই বিষয়টা তোমার চোখে কি? এই পৃথিবীতে প্রত্যেকটা স্পিরিচুয়াল শাখা আসলে কিন্তু একটা দিকেই দিক নির্দেশ করে, সেটা হলো জেনারেলি অঘোরতন্ত্রে গুরু খুঁজতে হয়, আর যদি গুরু খুঁজে না পাওয়া যায় তাহলে কাল ভৈরবকে গুরু মানতে হয়। নিজেকে সন্ন্যাসী বলার আগে নিজের সাধ্য করতে জানিস। কাম হলো এমন একটা রিপু, যেই রিপুটা আমরা নিয়ে জন্মাই। বাকি লোভ ক্রোধ এই সমস্ত তো আস্তে আস্তে সমাজ আমাদের উপর তৈরি করে, বাট কাম আমরা নিয়ে জন্মাই। এবং কাম মানে কিন্তু শুধুমাত্র সেক্সুয়াল ডিজায়ার নয়। নাগা সন্ন্যাসীরা এক সময় কুম্ভ মেলার যে ট্যাক্স কালেকশন সেটা পুরোটার দায়িত্বে নাগা সন্ন্যাসীরা ছিলেন একসময়। আঘোরিদের জীবন নিয়ে, ওদের জীবনটায় সাধনা ছাড়া আর কিছু নেই। ওরা জীবনে সকাল থেকে রাত অবধি, সবাই নয় কিন্তু, হ্যাঁ তোকে স্পেসিফিক্যালি বলে দিই, এরকম অঘরীও আছে, এরকম অঘরীও বিভিন্ন আখড়ায় আছে যারা কিন্তু চেষ্টা করছে, বা তাদের উদ্দেশ্যটা হলো যদি সাধনা দ্বারা কিছু ক্ষমতা পাওয়া যায়। এই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা একটা মানুষ ফেস করছে, তার নাম অর্জুন। তাকে বলছে যে তোমার না সমস্ত আত্মীয়স্বজন দাঁড়িয়ে আছে এখানে, তোমার হাতে তীর ধনুক আছে, তোমাকে মেরে ফেলতে হবে। একটা পয়েন্ট অবধি মূর্তি পূজার কথা হিন্দু শাস্ত্রে বলা হয়নি, এটা যে কেউ ডিনাই করতে পারে। একদম শুরুর যে হিন্দু শাস্ত্র তাতে মূর্তি পূজার কথা নেই। সোল কানেকশন পডকাস্ট, এই পডকাস্টটির নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন। তার হোস্ট অরুণাভ খাসনবিশ। অরুণাভদাকে আপনারা অনেকেই চেনেন, অনেকেই দেখেছেন বিভিন্ন সেলিব্রিটির সাথে পডকাস্ট করতে। অরুণাভদা তার এই স্পিরিচুয়াল জার্নিতে কি কি দেখেছে, কি কি শিখেছে, সেই সব অভিজ্ঞতা আজকে আমাদের সাথে শেয়ার করেছে। আপনাদের মধ্যেও অনেকে আছেন যারা স্পিরিচুয়াল জার্নিতে এগিয়ে যেতে চান। আজকের পডকাস্টটা কিন্তু তাদেরই জন্য। চলুন বেশি দেরি করব না, অরুণাভ খাসনবিশ অন ইউটিএস। অরুণাভদা, ইউটিএসে তোমাকে স্বাগত। ধন্যবাদ। আমি তো জেনারেলি এখন অনেকেই ডাকছে, বাট যখন আমি তো মানে ওকে তুই বলি, কারণ ওর সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে গেছে। অনেকেই বলতে পারেন আবার যে না সবাইকে তুই বলে, এরকম ব্যাপার না। ও আমার থেকে অনেকটাই ছোট, সেই কারণেই তুই বলি। থ্যাংক ইউ তোকে এটা আমাকে ডাকার জন্য। আর আমি জানি না কী নিয়ে কথা বলতে চাস তুই আমার সঙ্গে, বাট হ্যাঁ তোর পডকাস্ট তো আমি দেখি, তোর পডকাস্ট তো অনেক দিন ধরে দেখছি। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। দেখা যাক কী কথাবার্তা হয়। তুমি যখন পডকাস্ট শুরু করেছিলে কোনোদিনও ভেবেছিলে যে এইখানে আসতে পারবে? না রে, কোনোদিন ভাবিনি। শুধু পডকাস্ট শুরু করেছিলাম এই কারণে যে কোনোদিন একটা ইউটিএসে যাবো, কিন্তু ফাইনালি আসা হলো। আজকে হলো স্বপ্ন পূরণ হলো। বলবো না, এবার মেন টপিকে আসছি। তোমার দুটো সত্তা মানুষ দেখেছে, একটা তো ডিরেকশনের, একটা হচ্ছে পডকাস্টের। বাট আর একটা যে তোমার সত্তা আছে সেটা নিয়ে আমরা আজকের এই পডকাস্টে ডিসকাশন করব, যেটা হয়তো কেউই জানে না, খুব কম মানুষ জানে। হ্যাঁ, খুব যারা আমার খুব ক্লোজ বা যারা আমার খুবই আমাকে কাছ থেকে দেখেছে তারা হয়তো কিছু মানুষ জানে, তাও পুরোটা জানে না এরকম। আর ইনফ্যাক্ট পুরোটা আমি জানাতেও চাই না সবসময়। কিন্তু আজকে আমাদের যেহেতু ইউটিএস, আর ইউটিএসের থিমই বলতে পারি এই বিষয়টাই, স্পিরিচুয়ালিটি, তো সেটা নিয়েই তাহলে শুরু করি আমরা। তারপর তোমার অন্যান্য বিষয়েও আমরা জানবো। তুমি 27 দিন আঘোরিদের সাথে কাটিয়েছো, হ্যাঁ। তো তোমার চোখ দিয়ে আমরা আজকে এই বিষয়গুলোকে ছোট ছোট করে ক্র্যাক করার চেষ্টা করব, বা জানার চেষ্টা করব। ক্র্যাক তো কিছু হয় না, জানার চেষ্টা করব। 27 দিন তুমি যখন কাটালে, এই অঘোর বা আঘোরি এই বিষয়টা তোমার চোখে কি? একটা ছোট স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, জাস্ট 1 মিনিট সময় নেব। এতদিন আপনারা আমাদের এই পডকাস্ট স্ক্রিনের ওপারে দেখেছেন। কেমন হয় যদি আমাদের এই পডকাস্ট আপনারা সামনাসামনি দেখতে পারেন, তাও আবার পাহাড়ে? ঠিক ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর ভৌতিক সব ঘটনা জমে যাবে, বলুন?
হ্যাঁ, এরকমই একটা সুযোগ করে দিয়েছে সামিয়ানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। সাথে থাকছি আমি এবং আমার পুরো টিম। এই নয়, আরও 2 জন স্পেশাল গেস্টও আছে যারা আপনাদের সামনে ঘটনা শোনাবেন। 1, সবার পছন্দের দেবদীপ মিত্র, আর 2, গল্পওয়ালার অরিত্র বেরা। হ্যাঁ, এরা 2 জনও থাকছে এই সফরে। আমরা 3 জন মিলে শোনাবো বিভিন্ন ভৌতিক ঘটনা। এছাড়াও বেশ কিছু মজার ইভেন্ট অর্গানাইজ করেছে সামিয়ানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আর হন্টেড ইভেন্টও আছে। এবার বলি ডেটটা। এই গরমের ছুটিতেই 15ই মে আমরা স্প্ল্যানেড থেকে বাসে উঠছি। 16, 17, 18 অর্থাৎ শুক্র, শনি, রবি আমরা থাকছি পাহাড়ে, অর্থাৎ 3 নাইটস 4 ডেজ। সোমবার আমরা ফিরে আসছি আবার স্প্ল্যানেডে। কোথায় যাচ্ছি? কালিম্পংয়ের ঋষভ এবং কাফেরগাঁওতে। ওখানের হোমস্টেতে থাকবো, আর এই পুরো ইভেন্টটাই ওখানে অর্গানাইজ করা হয়েছে। ট্রাভেল থেকে শুরু করে ওখানে থাকা, খাওয়া দাওয়া সব কিছুর জন্য একটা প্যাকেজ করা হয়েছে। আমি বলতে পারি 2 রকম প্যাকেজ আছে। একটা হচ্ছে নন এসির, আর একটা হচ্ছে এসির। অর্থাৎ স্প্ল্যানেড থেকে আপনারা যে যাবেন আবার স্প্ল্যানেডে যে ফিরবেন, এই ট্রাভেলটা একটা এসি বাস, একটা নন এসি বাস, যার যেটা কমফোর্টেবল। আমাদের মেন উদ্দেশ্য মজা করা, তাই কেউ মিস করবেন না। আমি যেটা বলছিলাম, ট্রাভেল থেকে শুরু করে থাকা, খাওয়া সবই ইনক্লুডেড এই প্যাকেজে। নিচে ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং পিন কমেন্টেও ওদের নাম্বার অ্যান্ড ডিটেলস দেওয়া আছে। অবশ্যই আজকেই যান, ফোন করুন আর বুক করে নিন আপনার সেট। চলুন না এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হই। তাহলে দেখা হচ্ছে 15 তারিখ বাসে। আমি আর আমার টিম, সাথে দেবদীপ মিত্র এবং অরিত্র বেরা সবাই থাকছে। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। আচ্ছা, প্রথম কথা হলো, আমি এই 27 দিন যখন কাটিয়েছি, আমার একটা খুব বিরাট ভাগ্য হয়েছিল। কারণ জেনারেলি অঘোরতন্ত্রে গুরু খুঁজতে হয়, আর যদি গুরু খুঁজে না পাওয়া যায় তাহলে কাল ভৈরবকে গুরু মানতে হয়, যে বেনারসের তিনি হলেন রক্ষাকর্তা। কিন্তু ঘটনা হলো যে আমি যখন কামাখ্যা যাই, আমার কামাখ্যায় এই গুরুর সঙ্গে দেখা হয়। আচ্ছা। এবং তিনিই আমাকে তাদের ডেরায় নিয়ে যান। এবং ঘটনাচক্রে আমার মনে আমার গুরুই আমাকে বলেছিলেন যে গুরু जैसे শিষ্য जैसे গুরু को ढूंढता है वैसे गुरु भी शिष्य को ढूंढता है। মানে গুরুও শিষ্যকে খোঁজে। এবং এই পৃথিবীতে, ওনার বক্তব্য অনুযায়ী, পৃথিবীতে কিছু কিছু সংযোগ ঘটে যাতে গুরু শিষ্যের দেখা হয়ে যায়। সেটা যে কোনো ক্ষেত্রেই কিন্তু তাই। তো আমার সঙ্গে তাদের দেখা হয় এবং এবং তিনি আমাকে তাদের ডেরায় নিয়ে যান। আমি 27 দিন থাকার পরে উনিই আমাকে বলেন যে তোর এখানে থাকার কোনো দরকার নেই, তুই সংসারে চলে যা, মানে সংসার তোর জন্য অপেক্ষা করছে, এই কথাটাই বলেন বিভিন্ন ওয়েতে। বাট যেটা আমি বুঝলাম সেটা হলো, প্রথম কথা, বাইরে থেকে দেখতে গেলে অঘরীদের বা অঘরতন্ত্রকে এমনভাবে দেখা হয় যে সেটা খুব একটা হিংস্র ব্যাপার, সেটা খুব একটা কি বলবো, একটু অফ দ্য মেন স্ট্রিম, একটা এমন লোকজন যাদেরকে ছোঁয়া যাবে না, বা যারা মাংস খায়, যারা খুব মানে ক্যানিবল টাইপের, এই ধরনের ভাবা হয়। কিন্তু আলটিমেট বক্তব্যটা হলো শান্ত, সেটা হলো যে এই পৃথিবীতে প্রত্যেকটা স্পিরিচুয়াল শাখা আসলে কিন্তু একটা দিক নির্দেশ করে, সেটা হলো মোক্ষ। তো আমি অঘরতন্ত্রের যেটা বেসিক বুঝলাম সবচেয়ে আগে, সেটা হলো যে অঘরতন্ত্র হোক বা যে কোনো তন্ত্র হোক বা যাই হোক, এই অঘরতান্ত্রিকদের ক্ষেত্রে আমি যেটা প্রথম বুঝতে পারলাম যে এরা একটা জিনিসকে মেনে চলে, সেটা হলো সূচি আর অসুচি বলে কিছু নেই। কেন? এটার কারণটা আমি জিজ্ঞেস করেছিলাম। আমার গুরু আমাকে বলে যে মানুষের মধ্যে যদি, মনুষ্য শরীরের মধ্যে যদি ঈশ্বর বাস করে, তাহলে এই মনুষ্য শরীরে যা যা আছে তা সবই ঈশ্বরের কাছাকাছি। এই পৃথিবীতে ঈশ্বর যা যা সৃষ্টি করেছেন সেই সবই ঈশ্বরের সৃষ্ট। তার মানে আমরা যেটাকে উচ্ছিষ্ট বলি, আমরা যেটাকে নোংরা বলি, সেটাও তো পৃথিবীরই একটা অংশ। এরা এই বিভেদটাকে মিটিয়ে দিতে পছন্দ করে, বা এদের ফিলোসফিটাই তাই যে এরকম কোনো বিভেদ থাকবে না। এটা হলো প্রথম একটা জিনিস যেটা আমি প্রথম বুঝতে পারলাম। তারপরে অবভিয়াসলি অঘরতন্ত্রের তো সেই অর্থে কোনো ঐতিহাসিক জায়গা ভাবা যায় না। যখন 8ম শতাব্দীর কাছাকাছি শিবের সাধনা খুব শুরু হওয়া
মানে শিবের সাধনা বা শৈবটা খুবই একটা কি বলবো উঠে আসা শুরু করে, সেই সময় বোধহয় অঘরতন্ত্রের সূচনা। কিন্তু আমি এদের সঙ্গে থাকার পরে তখন থেকে আমি যতটুকু আমার স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে বোঝার চেষ্টা করেছি বা আমি জানার চেষ্টা করেছি অঘরতন্ত্রদের, ওখানে গিয়ে দেখলাম ব্যাপারটা কিন্তু অতটা ওরকম নয়। তারা মরার খুলিতে মদ খায়, দ্যাট ইজ ট্রু, আমিও খেয়েছি, কিন্তু সেটা তারা শুধু পাত্র হিসাবেই ব্যবহার করে। তার কারণ হলো তাদের মনে হয়, তাদের বক্তব্য হলো কপাল যে জায়গাটা মানুষের, এইখানটা এই পুরো এইটা তো শিবের ত্রিনেত্র ধারণের জায়গা, তো এটাকে খুব পাওয়ারফুল জিনিস হিসেবে মনে করে। তো সেই কারণে তাদের মনে হয়, তাদের কিছু কিছু পার্টিকুলার অঘরীদের মনে হয় যে সেইটা তাদের পাত্র হিসেবে ব্যবহার করলে খুব একটা পাওয়ার তাদের জেনারেট করতে পারে তাদের ভেতরে। এরকম ছোট 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 কিছু জিনিস জানতে পারলাম। কিন্তু প্রধানত যেই নিয়ে আমার গুরুর সঙ্গে আমার কথা হতো সেটা কিন্তু এই ফিলোসফি, সেটা কিন্তু এই স্পিরিচুয়াল ফিলোসফি। আমাদের শরীরের ভেতরের আমাদের আত্মা, যেটাকে কনসিয়াসনেস বলা যেতে পারে, এবং তার মুক্তি বা মোক্ষের কথা, এইটাই কিন্তু পুরো বিষয়টা জুড়ে আমাদের মধ্যে বেশিরভাগ সময় কথা হচ্ছে। এবং রিপু দমনের উপায়, কি রিপু কিভাবে দমন করতে অঘরীরা বলে না যে তোমাকে সব কিছু ছেড়ে দিতে হবে। ওদের বক্তব্য হলো ভোগ করতে থাকো, ভোগ করতে করতে এমন একটা জায়গা আসবে যেখানে তোমার ভোগের ইচ্ছাটা চলে যাবে, তখন তোমার একটা ডিট্যাচমেন্ট তৈরি হবে। সো এই অ্যাটাচমেন্ট আর ডিট্যাচমেন্ট থিওরিটাই হলো আমার প্রধান শিক্ষা বলতে পারি অঘরীদের থেকে। অনেকগুলো কোয়েশ্চেন মাথায় আসছে, হ্যাঁ, এক এক করে জিজ্ঞেস করি। প্রথমে গুরু নিয়ে যখন বলছি, গুরুর বিষয়টাই জিজ্ঞেস করি যে একটা গুরু তার শিষ্যের মধ্যে কিছু কোয়ালিটিস দেখে। একটা শিষ্য, তুমি তো একজন শিষ্য, তুমি গুরুর মধ্যে কি কি দেখেছিলে? কোয়ালিটিস বলছি না, মানে তুমি কি দেখেছিলে? আমি শুধু দেখেছিলাম একটা চোখ, যে চোখটার মধ্যে যে তেজটা আছে, যে আমাকে জাস্ট বলে যে, আমি হিন্দিতে বলছি না, উনি হিন্দি ভাষী, আমি বাংলাতেই বলছি, যে আমাকে শুধু তাকিয়ে বলে যে কি খুঁজছিস তুই? তা আমি খুব ক্লিয়ারলি উত্তরটা দিতে পারি না। এবং এই লোকটা যখন আমার সঙ্গে কথা বলে, বেসিক কথা, কী করছিস, কোথা থেকে এসছিস, কী করিস, কেন গেরুয়া পরে আছিস, আমি তো সন্ন্যাস নিয়েছিলাম লিটারেলি, কেন গেরুয়া পরে আছিস, গেরুয়ার মানে জানিস, নিজের শ্রাদ্ধ করেছিস, নিজেকে সন্ন্যাসী বলার আগে নিজের শ্রাদ্ধ করতে জানিস, এই সমস্ত কথাবার্তা বলতে ও আমাকে বলে যে তুই কি সত্যি কিছু খুঁজছিস নাকি পালাচ্ছিস। তো এই ধরনের কথাবার্তা হতে হতেই একটা পয়েন্টে উনি বলেন যে যদি তোর মনে হয় যে তোর জানতে ইচ্ছা করছে তুই আসলে কিছু খুঁজছিস না পালাচ্ছিস, তাহলে চল। এবং আমি এক্স্যাক্টলি জানি না আমি কেন রাজি হলাম, আমার কিছু করার ছিল না, আমি তো খুঁজেই বেড়াচ্ছি। এবং তিনিও কেন বললেন আমি কিন্তু জানি না। পরে আমাকে একটা সময় বলেছে, আমি জিজ্ঞেস করেছিলাম আমার মধ্যে কি দেখেছিলেন, তো উনি বলেছিলেন একটা ইনোসেন্স দেখতে পেয়েছিলেন, যে একটা লস্ট মানুষ যে ইনোসেন্টলি কিছু একটা জানার চেষ্টা হচ্ছে। তো আমি তো দেখেছিলাম যে একটা চোখ, যে চোখটার মধ্যে একটা আসল তেজ আছে, যে তেজটা জোর করে ক্রিয়েট করা না। যেসব তান্ত্রিকদের আমরা দেখি বা যেই সমস্ত স্পিরিচুয়াল গুরুদের আমরা দেখি, অনেক সময় বুঝতে পারি আমরা তারা হয়তো সঠিক নয়, তারা ফেক করছে, বাট ওটার মধ্যে আমি একটা অদ্ভুত সত্যি দেখতে পেয়েছিলাম, যে কারণে আমি ওনাকে চুজ করি। 27 দিন যখন তুমি ওখানে ছিলে, হ্যাঁ, সেখানে মানে দেখো একটা জীবন তুমি ছেড়ে গেছো, তারপর তুমি সন্ন্যাস নিয়েছো, কিন্তু তারপর তুমি অন্য আর একটা দিকে যাচ্ছ, ওকে, তন্ত্রমার্গে। তো এই 27টা দিন তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং ছিল না, কিন্তু আমি ওদের জন্য টুকটাক কাজ করতাম। যদি সেই অর্থে বলিস তাহলে ইন্টার্ন হিসেবে কাজ করতাম। এই যে আমাদের সাধারণ জীবন, আজকে আমি যে লাইফটা লিড করছি বা তুমি লিড করছো, এখন যদি তুমি একদম ট্রান্সফার হয়ে ওই লাইফটা, ওটা একদম ডিফারেন্ট দিক। এই সুইচটা কিভাবে হলো তোমার লাইফে? হ্যাঁ, এই সুইচটা কিভাবে হলো, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। সেটা হলো আমি তো নিজেকে একজন আর্ট প্র্যাকটিশনার বলি বা বলার কথা ভাবি। তো একটা মুহূর্ত, একটা সময় ছিল আমার জীবনে,
যে সময় আমি অনেক কিছু করছিলাম, অনেক রকম কাজ করছিলাম, কিন্তু কোনো কাজ করেই যেই আনন্দটার জন্য সেই কাজটা করার, সেই আনন্দটা আমি পাচ্ছিলাম না। কোথাও একটা একটু কমপ্লেসেন্সি এসে গেছিলো, কোথাও একটা মনে হচ্ছিলো যা করছি সব বোধহয় ভালোই করছি। কিন্তু আর্টের তো তার ধর্ম নয়, মানে আর্টিস্ট তো আর্টিস্ট বলা ভুল হবে, আর্ট প্র্যাকটিশনারদের তো তার ধর্ম নয়। তার কাজটা হলো একই রকম স্পিরিচুয়ালি ব্যাপারটা, কন্টিনিউয়াসলি খুঁজে যাওয়া আর্টের বা শিল্পের উৎকর্ষতা। আমার বোধহয় ওই খোঁজটা বন্ধ হয়ে গেছিলো, এবং কিছু পার্সোনাল সমস্যা, কিছু পার্সোনাল ব্যক্তিগত সমস্যা নিয়ে আমি 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 ঠিক আনন্দ খুঁজে পাচ্ছিলাম না। তো সামহাও সেই সময় আমার এক বন্ধু আমাকে রামকৃষ্ণ কথামৃত দেয়। তো আমি রামকৃষ্ণ কথামৃত পড়া শুরু করি। তারপর স্বামী বিবেকানন্দের উপরে ইন্টারেস্ট জন্মায়, বেদান্তর উপরে ইন্টারেস্ট জন্মায়। এইটা হতে হতে আমার কোথাও একটা মনে হয় যে না, আমার না কোথাও একটা নিজেকে খুঁজে পাওয়ার অসুবিধা আছে। আমি নিজে জানি না আমি কে। মানে আমি স্পিরিচুয়ালি বলছি না, আমি বলছি না মোক্ষের কথা, আমি শুধু বলছি যে আমার নিজের সঙ্গে যে ইন্টারনাল কনভারসেশন, সেই কনভারসেশনই হচ্ছে না। কোথাও একটা আমি বোধহয় নিজেকে নিজের সঙ্গে কথা বলতে পারছি না, বা নিজেকে ক্রমাগত মিথ্যে কথা বলে চলেছি। এখান থেকেই আমার অ্যাকচুয়ালি এই ইনিশিয়েশনটা শুরু হয়। না, আমাকে নিজেকে খুঁজে পেতে হবে, এবং সেই কারণে সবচেয়ে আগে যেটা করতে হবে সেটা হলো সব কিছু ছাড়তে হবে। না হলে আমি আর, আমার যদি কোনোদিন ফিরে আসতে না পারি বা ফিরে আসার কথা আমি তখনও ভাবিও নি। আমি ভেবেছিলাম যা হবে দেখা যাবে, বাট আমার এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে আমার একটু নিজেকে খোঁজা দরকার। এবং সেক্ষেত্রে আমি যা যা তার আগে পড়েছি যতটুকু, তাতে এইটুকু বুঝতে পেরেছি যে সন্ন্যাস মানুষকে আর কিছু দিক না দিক একটা আত্ম উপলব্ধি তো দেয়। তো সেই কারণেই আমার এই ইনিশিয়েশনটা, যেটা জিজ্ঞেস করলি, ইনিশিয়েশনটার কারণটা কিন্তু এটাই। আচ্ছা, তোমাকে তোমার গুরু মানে ঠিক 27 দিন পর মানে বাড়ি যেতে বলেছিল কেন? মানে সেটা কি তুমি জানতে পেরেছো? জানতে পেরেছি, আমি জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন, কিন্তু সেটা সম্পূর্ণটা আমি তো বলতে পারবো না, কারণ তন্ত্র একটা গুহ্য বিদ্যা, সব কিছু বলা যায় না। আমি শুধু এতটুকু বলতে পারি, তিনি আমাকে পার্টিকুলার 2-3টে রিপুর কথা বলেছিলেন, যে যেই সমস্ত রিপু, যেমন একটা জিনিস বলি, সেটা হলো, একটা বলেছিলেন তিনি, এই পৃথিবীতে তোকে যদি জিজ্ঞেস করি আমি, তোর কি মনে হয় কোন রিপু সবচেয়ে কঠিন দমন করা? কামের কথাই আসবে। কেন কামের কথা আসবে? তার কারণ হলো, উনি বলেছিলেন যে কাম হলো এমন একটা রিপু, যে রিপুটা আমরা নিয়ে জন্মাই। বাকি লোভ, ক্রোধ, এই সমস্ত তো আস্তে আস্তে সমাজ আমাদের উপর তৈরি করে, সমাজের যে বিভিন্ন জিনিসপত্র দেখার পর সেগুলো আসে। বাট কাম আমরা নিয়ে জন্মাই, এবং কাম মানে কিন্তু শুধুমাত্র সেক্সুয়াল ডিজায়ার নয়। কাম মানে হলো কামনা টুয়ার্ডস এনিথিং। মানে কাম মানে অনেক বড় একটা স্পেকট্রামের শব্দটা দেখার কথা, ভাবতে হবে। তো তিনি সেখানে আমাকে বলেন যে দেখ, সমস্ত কিছু চলে যাবে, আর এইটা যাবে না, এটা যেতে অনেক সময় লাগে একটা মানুষের। আর যেই পথটা তুই চুজ করেছিস, সেই পথটা যদি তোকে চলতে হয় অনেক দিন ধরে, তাহলে না কর্ম থেকে নিষ্কৃতি পেয়ে এটা হবে না। তো কর্মটা তোকে করতে হবে, তোর একটা দায়িত্ব আছে, তোর একটা কর্ম আছে, বিকজ তুই শিল্প সাধনা করার কথা ভেবেছিস, সেটাও একটা সাধনাই। যদি সেটা তোকে করতে হয়, তাহলে সেটা তোকে সংসারে থেকে করতে হবে। আর এটাও বলেছিল যে সংসারে থেকে সন্ন্যাসী হওয়া যায় না, এটা সত্য নয়। আচ্ছা, যেটা গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন যে সংসারের থেকেও একজন সন্ন্যাস ধর্ম পালন করতে পারেন। তো আমার সেখানেই সেই কথাটাই হিট করে কোথাও। এবং উনি বলেন যে জীবনে বোধহয় কোনো দিন তুই সন্ন্যাসী হবি কিংবা হবি না, সেটা নিয়ে এখনই ভাবিস না, বাট এই মুহূর্তের তোর যে কাজ বা তোর যে কর্ম, সেটার উপর তুই নজর দে। এবং তারপর আমি চলে আসি যখন আমার বাড়িতে শিলিগুড়িতে, আমি সবচেয়ে আগে যেটা করি সেটা হলো, আমি পৃথিবীর যা পেরেছি, যত বই পেয়েছি, যেখান থেকে পেয়েছি, বন্ধু বান্ধব, লাইব্রেরি, আত্মীয় স্বজন, সব জায়গা থেকে বই এনে আমার নিজের কাছে যা বই ছিল, বিভিন্ন বিষয় শুধু পড়ে গেছি প্রায় 1.5 বছর। আচ্ছা। এবং
আমার একটা জিনিস ওই গুরুর কাছ থেকে বুঝেছিলাম, সেটা হলো তিনি বলেছিলেন পৃথিবীতে না নলেজ, আমি একটা কথা বলি না, স্প্রেড নলেজ স্প্রেড পজিটিভিটি, তো এই কথাটা অ্যাকচুয়ালি আমার গুরুর থেকে পাওয়া। তো নলেজের কোনো অভাব নেই পৃথিবীতে, নলেজ মানে আহরণ করারও কোনো শেষ নেই। এক্স্যাক্টলি, মানে আমার মতে বলে যে যেখানে নলেজ রয়েছে, মানে তুমি যদি সুযোগ পাও লুটে নাও। তা আমার এটা মনে হয়েছিল যে আমি কিচ্ছু জানি না, এবং আমার মনে হয়েছিল আমাকে প্রচুর কিছু জানতে হবে। এখনও মনে হয় কিচ্ছু জানি না, আগামীতেও মনে হবে কিচ্ছু জানি না, কিন্তু স্টিল জানার যে ইচ্ছেটা বা এই যে একটা প্রবল নলেজের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, সেটা আমার গুরু আমাকে দিয়ে শেষে ওখান থেকে চলে আসতে বলে। এবং তারপরে তো গুরুর সঙ্গে আমার যোগাযোগ ছিল অনেকদিন, এখনও আছে। কিন্তু আমার মনে হয় নলেজও এক রকমের সাধনা, কারণ নলেজ তোকে শুধুমাত্র একটা ইনফরমেশন দেয় না, নলেজ মানুষের ভেতরে ঢোকে, সেই নলেজটা জ্ঞানে পরিণত হয়, উইজডমে পরিণত হয় যদি বলতে হয়, এবং সেই জ্ঞান একটা উপলব্ধি দেয়। সেই উপলব্ধিগুলো নিয়েই কিন্তু সারা পৃথিবীতে মানুষ আস্তে 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 একটা পর্যায়ে পৌঁছয়। বিশেষ করে যদি কেউ আর্ট প্র্যাকটিস করে, তার জন্য তো এটা খুবই জরুরি। এবার একটু এই দিকটায় আসি। এই যে নাগা সাধু আমরা দেখি, হ্যাঁ, কুম্ভে অনেক সময় দেখছি, অনেক ইন্টারভিউ দেখছি, হ্যাঁ, আর আঘোরি, এদের মধ্যে তুমি কি পার্থক্যটা দেখো? ও বিয়ে হিসাবে তো সম্পূর্ণটাই পার্থক্য, ওদের ফিলোসফি ওয়াইজ তো পুরোটাই মত, এবং ফিলোসফি ওয়াইজ তো পুরোটাই পার্থক্য। তাছাড়া নাগা সন্ন্যাসীদের একটা ইতিহাস আছে, এবং নাগা সন্ন্যাসীরা কিন্তু যদি সেই অর্থে বলা হয়, যদুনাথ সরকারের একটি বই আছে 10 নামী নাগা সন্ন্যাসী, যেটা নিয়ে আমরা একটা এপিসোড করেছিলাম, সেখানে প্রধানত কিন্তু শঙ্করাচার্য, মানে আদি শঙ্করাচার্য সেই সময় দাঁড়িয়ে, ধর চারিদিকে বৌদ্ধ ধর্ম, ইসলাম, তখন ইসলাম এসে গেছে, তখন বৌদ্ধ ধর্মের যে সংঘের যে বিষয়টা, সেটা খুব একটা অর্গানাইজড একটা রিলিজিয়াস প্র্যাকটিস ছিল। কিন্তু সেই অর্থে হিন্দু ধর্মে কোনো অর্গানাইজড রিলিজিয়াস প্র্যাকটিস ছিল না। পুরোহিত আছে, এই আছে। খ্রিশ্চানিটিতে দেখ, একটা প্রপার একটা পোপ থেকে শুরু করে ফাদার অবধি একটা হায়ারার্কি আছে, একটা অর্গানাইজেশন আছে। ওনার যেটা মনে হয় সেটা হলো হিন্দু ধর্মকে যদি একটুখানি অর্গানাইজ না করা হয়, তাহলে হিন্দু ধর্ম একটুখানি হেওয়ার হয়ে যেতে পারে, এদিক ওদিক ছড়িয়ে যেতে পারে। তো তিনি যেটা করেন সেটা হলো তিনি সন্ন্যাসীদের একটা শ্রেণীবদ্ধকরণ করেন, তারাই কিন্তু নাগা সন্ন্যাসী, এবং সেখানে কিন্তু শাস্ত্রধারী এবং শস্ত্রধারী এই দুটো ডিফারেন্ট সন্ন্যাসীদের কথা পাওয়া যায়। শস্ত্রধারী মানে যারা অস্ত্র হাতে ধরেন, তারা কিন্তু নাগা সন্ন্যাসী, এবং তাদের উপাসনা শিবের উপাসকই তারাও ভস্য মাখেন গায়ে, অঘরীরাও মাখেন, কিন্তু অঘোরতন্ত্রে কিন্তু ফিলোসফিটা সম্পূর্ণ ওই সূচি অসুচির বাইরে গিয়ে নিজেকে একাত্ম করে প্রকৃতির সঙ্গে আলটিমেটলি মোক্ষ পাওয়া। এদেরও বক্তব্য তাই, মোক্ষ পাওয়া। কিন্তু তার সঙ্গে একটা দায়িত্ব নাগা সন্ন্যাসীদের এটাও আছে, তাদের কিন্তু একটা রক্ষাকর্তার দিকও আছে। নাগা সন্ন্যাসীটা কিন্তু মার্সেনারি ফোর্স হিসেবে, মানে নাগা সন্ন্যাসীরা কিন্তু সৈন্য হিসাবেও কাজ করেছে বিভিন্ন রাজাদের সঙ্গে, বিভিন্ন রকম ওই কি বল তহসিলদার যাদের বলতো বা তালুকদার যাদের বলতো, তাদের এরকম প্রচুর সৈন্য থাকতো। তাদের মধ্যে কিন্তু নাগা সন্ন্যাসীরা সেই সৈন্য হিসেবে কাজ করতেন। নাগা সন্ন্যাসীরা এক সময় কুম্ভ মেলার যে ট্যাক্স কালেকশন, সেটা পুরোটার দায়িত্বে নাগা সন্ন্যাসীরা ছিলেন এক সময়। তো ওরা একটা অর্গানাইজড 10টা নাম দেওয়া হয় তাদের, সবগুলো নাম এক্ষুনি মনে পড়ছে না, বাট পুরী, ভারতী, না পুরী তো না, বন, অরণ্য, ভারতী, আরও কি একটা 10টা নাম আছে ওদের। তো এইটাও নাগা সন্ন্যাসীরা সম্পূর্ণই একটা আলাদা ওয়ে অফ লাইফ। কিন্তু সেক্ষেত্রে অঘরীরা সম্পূর্ণই শিবের। আর নাগা সন্ন্যাসীদের ক্ষেত্রে কিছু কিছু মত বলে নাগা সন্ন্যাসীরা ভাবে যে তারা অলরেডি শিবের কাছাকাছি,
তারা অলরেডি তাদের মধ্যে শিবকে ধারণ করতে শুরু করে দিয়েছে এবং তারা মৃত্যু হলে কিন্তু মোক্ষই পাবে, এটা তাদের বিশ্বাস। অঘরীদের ক্ষেত্রে কিন্তু তা নয়, তারা বিভিন্ন ধরনের সাধনার মধ্যে দিয়ে নিজের অন্তর্শুদ্ধি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছবেন তারা মৃত্যু হওয়ার পর বা মৃত্যুর আগেই, যেটাকে এনলাইটমেন্ট বলে, সেইটা লাভ করবেন কিংবা মোক্ষ লাভ করবেন। তো দুটো তো সম্পূর্ণ আলাদা জিনিস, বাট বিষয়টা আলটিমেটলি বিষয়টা কিন্তু একই, সেটা হলো মোক্ষের কথা। পৃথিবীর যত স্পিরিচুয়াল প্র্যাকটিস, বিশেষ করে হিন্দু স্পিরিচুয়াল প্র্যাকটিসের সমস্ত কিন্তু একটাই দিকে দিক নির্দেশ করে, সেটা হলো মোক্ষ। একটা বিষয় তুমি তুললে, সেটা হচ্ছে ভস্য। হ্যাঁ, এই ভস্যর সিগনিফিকেন্সটা কি? দেখ, ভস্য মানে কিন্তু এটা শ্মশানের ভস্য মাখে, মানে সব ভস্য, মানে অ্যাকচুয়ালি কিন্তু সেটাই মাখা উচিত। অনেকে সব ভস্য পায় না, মাখে না হয়তো। এটার বেসিক যদি ভাবা হয় তাহলে এটা খুব সোজা। কি ব্যাপারটা হলো আলটিমেটলি মৃত্যু হলো সবচেয়ে বড় সত্যি, এবং মৃত্যুর ফাইনালি বডিটা, আমাদের যে বডি, সেটার ফাইনালি থেকে কি যায়? ছাই। সেটাকে অতটা ইজিলি নিজের মধ্যে ধারণ করা, এটাই হলো বেসিক্যালি ভস্য মাখার বেসিক আইডিয়া, যে মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নেওয়া উইথ দ্য বডি, সেটা হলো ভস্যের আইডিয়া। এটা হলো একটা ধরনের আইডিয়া, অনেকে অনেক ধরনের আইডিয়া ভাবেন। যেমন শিবের মানে মহাদেব শিব, তিনিও তো ভস্য মাখতেন। তো তিনি কেন ভস্য মাখতেন সেই নিয়েও বিভিন্ন ধরনের মতবাদ আছে। একটা বলা হয় সতীর দেহ যখন তিনি মানে খণ্ড খণ্ড করে দেন, তারপর তিনি ভস্য মাখেন একটা শ্মশানে গিয়ে। আরও অনেক রকমের বিভিন্ন মতবাদ আছে, বাট ফাইনালি মতবাদ যদি খুব স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে কিন্তু এটা সবসময় তাই, যে মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নিজের শরীরে ধারণ করা হলো ভস্য রাখার প্রধান কি বলবো, ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট অফ ইট। আচ্ছা, তুমি 27 দিন থেকেছো। হ্যাঁ, তুমি কি মানে আমরা যেটা শুনি যে আঘোড়িদের মধ্যেও কিছু পাওয়ার্স থাকে, তুমি কি সেটা দেখেছো বা ফিল করেছো কোনোদিনও? প্রত্যেকটা মানুষের মধ্যে পাওয়ার্স তো থাকে। এখন এই পৃথিবীতে খুব একটা অদ্ভুত জিনিস, আচ্ছা প্রথম কথা একটা জিনিস বলে দিই, সেটা হলো না, লোকে এই পাওয়ার বা এই কি বলবো ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র, এই সমস্তকে না খুব বাজেভাবে কোট করে বা বাজেভাবে দেখার চেষ্টা করে। সেটাতে আমার খুব আপত্তি আছে, যেই কারণে আমি খুব একটা এই নিয়ে বলতে চাই না। তার একটা কারণ হলো, লোকে না ভাববে অন্যরকমই বা অন্যরকমভাবেই লোকে রিয়্যাক্ট করার চেষ্টা করবে সেটাতে। প্রত্যেকটা মানুষের মধ্যে পাওয়ার আছে। আজকের দিনে ম্যানিফেস্টেশন বলে একটা বিষয় এত পপুলার। ম্যানিফেস্টেশন মানে কি? যে তুমি তোমার বিশ্বাসকে রিয়েলিটিতে পরিণত করছো, তাই তো? তা এটা যদি পাওয়ার হয়, এটা কি তন্ত্রের পাওয়ার নয়? তন্ত্রে যেরকম আকর্ষণ সিদ্ধি বলে একটা ব্যাপার আছে। আকর্ষণ সিদ্ধি মানে কি? আকর্ষণ সিদ্ধি হলো এমন একটা সিদ্ধি, যে সিদ্ধিটাতে তোমার নিজের বডিটাকে তুমি ম্যাগনেটে পরিণত করতে পারো। যেই ম্যাগনেটে তুমি যা যা চাইবে সেটা তোমার কাছে নিজে নিজে চলে আসবে। এটা কি ম্যানিফেস্টেশন নয়? এটা কি ল অফ অ্যাট্রাকশন নয়? একদমই। তাহলে শুধুমাত্র যখনই বলা হচ্ছে ম্যানিফেস্টেশন, তখন সেটা খুব সুন্দর লাগছে শুনতে, আর যখনই বলা হচ্ছে তন্ত্রের সিদ্ধি, তখন মনে হচ্ছে ও মা, এটা তো ব্ল্যাক ম্যাজিকের কথা। কেন? আমার এই ডিফারেন্সিয়েশন বা এই জিনিসটা নিয়েও খুব অসুবিধা আছে। দ্বিতীয় কথা, আমি যা যা পাওয়ার দেখেছি সেটা আমি তোকে শেয়ার করতে পারবো না, বা আমি যেই ঘটনা আমার চোখের সামনে দেখেছি আমি সেটা তোকে শেয়ার করতে পারবো না। কিন্তু এতটুকু বলতে পারি যে মানুষের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আছে আমাদের শরীরে, যেই পয়েন্টসগুলো আমরা সত্যি সত্যি যদি অ্যাক্টিভ করতে পারি, তাহলে এমন ঘটনা ঘটতে পারে যে ঘটনাগুলো লোকচক্ষে বা এই চর্মচক্ষে দেখা পৃথিবীর নিয়মের সম্পূর্ণ বাইরে। আচ্ছা, এই সেম জিনিসটা আমাদের সবথেকে সুপারহিট গেস্ট বলতে পারি, শুভম মণ্ডল, শুভমদা, এটা আমার মনে নেই অন ক্যামেরা বলেছিল কিনা অফ ক্যামেরা আমাকে বলেছিল। মানে জিনিসগুলো একটা দুটো বললো সব আমি বলতে পারবো না, একটা জিনিস বলছি, সেটা আমি অন ক্যামেরা বলছি না। হ্যাঁ, বাট আমি শুনে ভাবছি এটা হয়, সত্যি সম্ভব।
মানে এমন একটা জিনিস বলেছিল, কি করে সম্ভব, কোন লজিক দিয়ে সম্ভব, লজিক লাগবে না, লজিকের বাইরে। হ্যাঁ, লজিকের বাইরে, এটাই ও বলছিল। আমরা এই পৃথিবী সম্পর্কে কতটা জানি শান্তদীপ? আমরা এই পৃথিবীর এমন জিনিস আবিষ্কার করে চলেছি, যে আবিষ্কারগুলো আমরা এখন মনে হচ্ছে ওমা আচ্ছা, কোয়ান্টাম ফিজিক্স কি, যে একটা বস্তুর উইটনেস করার উপর, না তুই কিভাবে তাকে দেখছিস তার উপর তার ফর্ম চেঞ্জ করতে পারে। এই আইডিয়াটা আজ থেকে 20 বছর আগে বা 25 বছর আগে বা 50 বছর আগে কেউ ভাবতে পারেনি, তাদের কাছে লজিকের বাইরে ছিল। রাইট ব্রাদার্স ওড়ার চেষ্টা করার সময় তাদেরকে সবাই বলেছিল তারা তোমরা এইসব ভেবো না, এইসব পৃথিবীতে ঘটে না। বাট এখন আমরা ফ্লাইটে করে যে কোনো জায়গায় যাচ্ছি, পৃথিবীতে এমন জিনিস ঘটে চলেছে প্রত্যেক দিন। আজকে এআই বলে একটা বস্তু, টেকনোলজি এত পপুলার, এই ভবিষ্যতে টেকনোলজি কী হবে, হোয়াট এভার দ্য আইডিয়া ইজ, বাট প্রত্যেকটা জিনিসই তো প্রতিদিনই তো আমরা এমন কিছু জিনিস পাচ্ছি যেগুলো মনে হচ্ছে লজিকের বাইরে। আজকে কি এমন একটা দিন ছিল যে কোনো একটা সময় কি এটা আমরা ভাবতে পেরেছিলাম কম্পিউটার আমাদেরকে কবিতা লিখে দেবে? এক্স্যাক্টলি, কোনোদিনও ভাবিনি। কোনোদিন ভেবেছিলাম যে আমাদের লেখা, এরপরে আমি তোকে বলছি খুব শিগগিরই একটা পৃথিবী আসতে চলেছে যেখানে আমরা আর লিখবো না, আমরা ভাববো, আমরা সেই ভাবনাটা অটোমেটিক্যালি কেউ একটা লিখে দেবে আমাদের হয়ে। তো যদি লজিকের কথা বলতে হয়, এটা কি খুব লজিক্যাল? বা কিন্তু এখন এসে ভাবতে হচ্ছে আচ্ছা আমরা বাকি পেছনের লজিকটা সাজিয়ে নিচ্ছি। তো সুতরাং লজিকের বাইরে এই পৃথিবীতে প্রত্যেক দিন এমন অনেক ঘটনা ঘটে চলেছে যেগুলো আমাদের স্বীকার করতে কোনো অসুবিধা হচ্ছে না। যেই কিছু অলৌকিকের কথা বলা হয়, সঙ্গে সঙ্গে বলা না এইসব ফালতু কথা বলে লাভ নেই, ও সায়েন্সের বাইরে, ওসব কথা বলে লাভ নেই। আরে সায়েন্সই তো অলৌকিক, লৌকিক নাকি সায়েন্স? মানে সায়েন্স বিষয়টা তো লৌকিক নয়। সায়েন্স এমন জিনিস আবিষ্কার করতে পারে বা এমন জিনিস আবিষ্কার করে ফেলেছে যেগুলো এই পৃথিবীতে আছে, বা এই পৃথিবীর নতুন কিছু মানে প্রাণ সৃষ্টি করার ব্যাপারে, যখন এখনও সায়েন্স প্রাণ সৃষ্টি করতে পারেনি বা হয়তো পারবেও না ভবিষ্যতেও, কিন্তু প্রাণ সৃষ্টির যে প্রধান উপকরণ সেই ঘটনাটা কিন্তু ঘটিয়ে ফেলেছিল। অ্যামিনো অ্যাসিড বলে যে অ্যাসিডটা বা অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যাসিডটা কিন্তু তৈরি করে ফেলার চেষ্টা করে ফেলেছিল আজ থেকে অনেক দিন আগে। তো লৌকিক অলৌকিকের মধ্যে না একটা খুব মানে ব্লার্ড লাইন আছে। এই লাইনটা বারবার আমরা খুব স্পষ্ট করে দিতে যাই, এটা লৌকিক, এটা অলৌকিক, এটা পরলৌকিক, এটা এইগুলো আমার পার্সোনালি মনে হয় এখানে এই জিনিসটা একেবারেই করা উচিত না। সো লজিকের বাইরে এই পৃথিবীতে প্রত্যেক দিনে অনেক কিছু হয়, সেই হওয়াগুলো যারা উইটনেস করতে পারে আমার তাদেরকে লাকি মনে হয়, তাদের মধ্যে আমিও একজন। আচ্ছা, যেটা তুমি বললে, যেটা আমারও মনে হয় যে ধরো সায়েন্স আজকে আবিষ্কার করছে, হ্যাঁ, ধরো একটা পেন আবিষ্কার করেছে, বা এই মানে কিছু একটা লেখা যায় আবিষ্কার করেছে। আগেও হয়তো লেখা যেত, কিন্তু সেটা আবিষ্কার হয়নি বলে আমার লজিকের বাইরে বা অলৌকিক জিনিস এটা নয়। মানে পৃথিবীতে আছে, সেটা এখনো আবিষ্কার হয়নি। যেদিন আবিষ্কার হয়ে যাবে সেদিন হয়তো এটা লজিক্যাল হয়ে যাবে। একদমই তাই, আমি সেটাই বলার চেষ্টা করলাম, যেদিন আবিষ্কার হয়ে যাবে লজিক্যাল হয়ে যাবে। এক্স্যাক্টলি। এবার আসি আঘোরীদের জীবন নিয়ে। মানে আমি জানি তুমি খুব স্বল্প সময়ের জন্য দেখেছো, বাট 27 দিনও কিন্তু কম নয়। হ্যাঁ, তো তুমি ওদের জীবনটা কিভাবে দেখলে? ওদের জীবনটায় সাধনা ছাড়া আর কিছু নেই। ওরা জীবনের সকাল থেকে রাত অবধি, সবাই নয় কিন্তু, হ্যাঁ তোকে স্পেসিফিক্যালি বলে দিই, এরকম অঘরীও আছে, এরকম অঘরীও বিভিন্ন আখড়ায় আছে যারা কিন্তু চেষ্টা করছে বা তাদের উদ্দেশ্যটা হলো কিছু, যদি সাধনা দ্বারা কিছু ক্ষমতা পাওয়া যায়, স্বার্থ। কিন্তু তার বাইরে এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু সবসময় তারা ধ্যানে আছে, তারা তাদের সাধনার জন্য প্রিপারেশন করছে, তাদের যজ্ঞের জন্য প্রিপেয়ার করছে, তার যজ্ঞের জন্য কি লাগবে না লাগবে। আমি এরকম অনেকবার ওদের হয়ে বাজারে গিয়ে যজ্ঞের জিনিসপত্র কিনে এনেছি। ওদের কিছু মানুষ আছে যারা ডোনেট করে, তাদের কাছে গিয়ে ডোনেশন নিয়ে এসেছি। ইন্টার্নের কাজ বললাম না, ইন্টার্ন হিসেবে ছিলাম, তো সেইটা তো হয়েছে। কিন্তু যেটা দেখেছি সেটার মধ্যে কিন্তু প্রধানত দেখতে পেয়েছি তারা সম্পূর্ণভাবে নিমজ্জিত তাদের সাধনায়। বেশিরভাগ লোক, স্পেসিফিক একটা বড় শ্রেণী আছে যারা তো স্পেসিফিক্যালি ওই কারণে ওই কাজেই আছে। তাদের জীবনে স্নান, খাওয়া, ঘুম বা প্রাকৃতিক প্রাতক্রিয়া যেটাকে বলে, বা যে কোনো
প্রাকৃতিক কাজকর্মের বাইরে তাদের জীবনের কিন্তু শুধুমাত্র একটাই কথা, তারা সময় পেলেই গল্প করে এদিক ওদিক হাবিজাবি গল্প করছে না, কিন্তু তারা কথা বললে তারা শিব নিয়ে কথা বলছে, তারা শিব শক্তি নিয়ে কথা বলছে, তারা শিব শক্তির কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলছে। কেন? এটার পিছনেও কারণ আছে, সেটা হলো যত বেশি ভেতরে জ্ঞান বাড়বে, তাদেরই বক্তব্য, আমার গুরুরই বক্তব্য, যত বেশি জ্ঞান বাড়বে তত বেশি যখন সাধনাটায় বা কোনো একটা পার্টিকুলার মন্ত্র উচ্চারণ করব আমরা, সেই মন্ত্রটাকে সে বা যে কেউ সে অনেক বেশি প্রপারলি বুঝে উচ্চারণ করতে পারবে, তার এফেক্ট অনেক বেশি হয়। তো এই কারণে তাদের আলোচনাও সব সেই নিয়ে। আমি এটাই দেখেছি কিন্তু আমার চোখের সামনে। আমি আমি এরকম এরকম সাধনাও দেখেছি যেগুলোকে খুব বলা হয়, নিষিদ্ধ সাধনা বলা হয়, কিন্তু সেগুলোও দেখেছি। বাট ওদের লজিক খুব ক্লিয়ার। তারা যখন সব সাধনা করে তো সবের তার কারণ হলো সব এমন একটা জিনিস যেটা থেকে চলে গেছে একটা, মানে সেই মুহূর্তে ইয়েটা চলে গেছে, আত্মাটা বেরিয়ে গেছে, বাট সেই সবটা একটা আত্মার আধার ছিল। তো তার মানে একটা বডি খুব বড় ম্যাটার করে ওদের জন্য, তো সেই কারণে তারা সব সাধনা করে। তো এই ধরনের বেশ কিছু লজিকস তাদের পয়েন্ট থেকে আমি শুনেছি। আমি বিভিন্ন সময় আমার গুরুর বাইরেও বাকিদের সঙ্গেও কথা বলেছি। খুব বেশি লোক ছিল না, 17 না 18 জন ছিল বোধহয়। তো তাদের সঙ্গে কথা বলেছি। তারা সবসময় এই নিয়েই কথা বলে, তারা সবসময় শিব নিয়ে কথা বলে, তারা সবসময় তন্ত্রের ডিপার লেভেল অফ আইডিয়া নিয়ে কথা বলে, তন্ত্রের দেহ নিয়ে কথা বলে, দেহের বিভিন্ন বিভিন্ন পার্টস নিয়ে কথা বলে। এটাই তাদের জীবন। আচ্ছা, তুমি বললে যে সবের উপর সাধনা করে, যেটা আমরা জানি যে সব সাধনা। এই যে তুমি একটা কথা বললে যে একটা সবের উপর সাধনা করলে একটা বিষয় হয় যেটা তুমি কেটে বেরিয়ে গেলে, ওটা কি জানা যাবে? না, এটা জানা যাবে না। কারণ আমি বলে দিই, সেটা হলো আমার মনে হয় তুই তো অনেক তন্ত্র নিয়ে পডকাস্টও করেছিস, তন্ত্র নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছিস, অনেক জ্ঞানী লোকের সঙ্গে কথা বলেছিস। আমি কিছুই না, মানে আমি কিছুই জানি না এই পৃথিবী সম্পর্কে এখনও। বাট স্টিল কিছু একটা জিনিস জানি, যে কিছু জিনিস গুচ্ছ রাখাই ভালো, সেই নিয়ে কথা না হওয়াই ভালো। তার কারণ হলো আমি আজকাল দেখি ইউটিউবে এরকম অঘরীয় আছে যারা পঞ্চমুণ্ডির আসনের যজ্ঞ লাইভ করছে। হ্যাঁ, তো মানে এটা ফরবিডেন তন্ত্রতে, এটা হওয়ার সম্ভব না, এটা করা যায় না। কারণ তন্ত্রের যে বীজ মন্ত্র, এই বীজ মন্ত্র চিরকাল শুধুমাত্র গুরু আর শিষ্যই জানে, আর কেউ জানতে পারে না। আমি আজকাল দেখি বীজ মন্ত্র লিখে দিচ্ছে লোকজন, তো আমি জানি না, পডকাস্টে এসে বলে দিচ্ছে। আমি জানি না সেটা কী করে করছে এরা এবং তারা কেন করছে এটা। বাট আমার মনে হয় পৃথিবীর বিভিন্ন শাখার যে বিদ্যা আছে, সেই বিদ্যার প্রচুর জোর, এবং সেই বিদ্যা এমনি এমনি তৈরি হয়নি। এতদিন ধরে এই যুগ যুগ ধরে এই বিদ্যা চলে আসছে, এটার এমনি এমনি হয় না। আমার মনে হয় কিছু জিনিস সিক্রেট থাকাই ভালো। তুমি কি শুধুই এই ইন্টার্ন হিসেবে কাজ করতে, না ওদের সাথে কিছু শিখেও ছিলে? আমি যা আমার যে শিক্ষা সেগুলো সবই ওই আবার বললাম, তান্ত্রিক যদি গুরুর কাছ থেকে কিছু শেখে সেটা বলতে পারে না। সে ধরো আমি যেটা বলছি, যেটা একটা তো বিষয় হয় বলা যায় না, কিন্তু যেটা উপলব্ধি করেছো সেটা তো বলা যায়। উপলব্ধি তো অবশ্যই বলা যায়। উপলব্ধির জায়গা থেকে দেখ, একটা জিনিস তো আমি খুব পরিষ্কার বুঝতে পেরেছি, শিব বিষয়টা একটা কনসেপ্ট। উনি মহাদেবকে যদি আমরা মহাদেব হিসাবে দেখি, ঈশ্বর হিসাবে দেখি, সেটা তো আছেই, সেটা তো একটা দেখার দিক। বাট আমি কিন্তু শিবকে অ্যাজ এ কনসেপ্ট অনেক বেশি বুঝতে পেরেছি। আচ্ছা, শিবের জটা থেকে জল কেন বেরোয়, আমার গুরুর ভার্সন বলছি আমি, এগুলো বলা যায়, এগুলো উপলব্ধির জায়গা। শিবের জটা থেকে গঙ্গা কেন বেরিয়ে আসে, শিবের গলায় সাপ কেন, শিবের গলায় নীলকণ্ঠ কেন, বিষ কেন ধারণ করা, শিব কেন ছাই মাখেন, শিব কেন বাকছাল পড়েন, এই প্রত্যেকটার বিভিন্ন রকম ব্যাখ্যা তিনি দিয়েছেন। যেমন উনি বলতেন আমাকে যে শিব আমরা পৌরাণিক যে আইডিয়াটা, সেটা যদি বাদ দিয়ে আমরা যদি একটা খুব নর্মালি ভাবার চেষ্টা করি, ফিলোসফিক্যালি যদি একটা আইডিয়া বোঝার চেষ্টা করি, মানুষের কথায় এরকম পৃথিবীতে প্রচুর আছে, কথা শুনে মানে কথাটা বলে দিয়েছে, মানে
শেষ, তার সম্পর্ক শেষ হয়ে গেছে। একটা কথা বলে দেওয়া মানে বিরাট ব্যাপার হয়ে যাওয়া, এটা তো সবাই জানে, শব্দই ব্রহ্ম, এটা আমরা শুনেছি। উনি বলতেন যে শিবের যে ওই নীলকণ্ঠ, তার মানে ওই নীলকণ্ঠে তিনি বিষ ধারণ করে রেখেছেন, কিন্তু সেটা তিনি বের করছেন না। সেটা তিনি ওই বিষটা গলায় বা ওই তোমার মনের মধ্যে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো বিষ তৈরি করতে পারে তোমার কাছে এসে, বাট ওইটা যাতে গলা দিয়ে কখনোই বেরিয়ে না আসে তোমার মুখ দিয়ে, গলায় ওটা ধারণ করে রাখো। ফিলোসফিক্যালি তিনি এইটা আমাকে ব্যাখ্যা করেছিলেন যে শব্দ একবার বেরিয়ে গেলে তার কি প্রভাব হতে পারে একটা মানুষের উপর, সেটা বিষের চেয়ে অনেক বেশি হতে পারে। রিসেন্ট টাইমে দেখলাম আমরা সত্যি তো একটা শব্দ বেরিয়ে আসা মানে সেটা তার জীবন শেষ করে দিতে পারে। একটা মানুষ সেই বিষ, মানে এটাকে উনি বলতেন যেটা বিষ, মানে কিছু শব্দ হয় বিষের মতো, যে সেটা বেরিয়ে আসলে একটা মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে। একটা মানুষের একটা কথা শুনে এত খারাপ লাগতে পারে যে সে সুইসাইড অবধি করতে পারে, এটাও আমরা দেখেছি। তো তিনি বলতেন নীলকণ্ঠের এরকম একটা ব্যাখ্যা দিতেন তিনি আমাকে, আমি মানে অদ্ভুত ব্যাখ্যা। তিনি বলতেন যে গলায় সাপ কেন, নীলকণ্ঠের সময় গলায় সাপ কেন? তার কারণ সাপ হলো শীতলতম প্রাণী, এবং এই গলার কাছে যেই ঠান্ডা বিষয়টা রাখা আসলে তার শব্দকে কন্ট্রোল করতে সাহায্য করত। এবং তিনি আরেকটা জিনিস বলতেন, শিব কখনো কাউকে বাজে কথা বলার যে জায়গাটা, সেইটার চেয়ে উনি অনেক বেশি প্রেফার করতেন রাগ হয়ে তাণ্ডব করতে। তার একটা অন্য চ্যানেলাইজ করার ওয়ে ছিল, যিনি যেখানে নৃত্যের মাধ্যমে সেটাকে চ্যানেলাইজ করতেন। সেটা খুব ডেঞ্জারাস, সেটা পৃথিবী ধ্বংসের মতো অবস্থায় চলে আসেন। বাট শিবকে সবসময় দেখা যায় তিনি অর্ধ নির্মিলিত চক্ষে শান্ত হয়ে বসে আছেন। ওনার বক্তব্য ছিল তিনি শব্দের উপর, বা এই যে নীলকণ্ঠ শব্দের উপর তার এতটা কন্ট্রোল ছিল বলেই তিনি অত শান্ত হয়ে বসে থাকতেন। এই ধরনের বিভিন্ন आइडिया, विभिन्न फिलोसफी बोले जो जैसे सोचेगा वैसे तू देखेगा, जितना सोचेगा उतना पाएगा। তো এই বিভিন্ন ধরনের জিনিস শিখেছি এরকম, যে জীবনের উপলব্ধির জিনিস। আরেকটা খুব বড় জিনিস বলেছিলেন আমার গুরু, আমাকে বলেছিলেন যে এই পৃথিবীতে আমরা জন্মেছি হলো মানুষ হিসাবে, এবং আমরা আস্তে 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 সমাজে বেড়ে উঠি, সমাজ, প্রকৃতি, মানুষ ইত্যাদি ইত্যাদি। তো বলে এই সমস্ত কিছুর মাঝখানে তোর কাজ হলো এমন একটা দিন তৈরি করা নিজের জন্য, যেই দিনে তুই সব কথা, সমস্ত কথা নিজেকে সত্যি বলবি। এটাই তোর জীবনের লক্ষ্য হওয়া উচিত। এটা না অনেক ডিপ কথা, মানে অনেক বড় বড় ফিলোসফির কথা। কারণ আমরা প্রত্যেক দিন চেষ্টা করি হয়তো নিজেদেরকে কোনো মিথ্যা না বলার, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা কিছু না কিছুভাবে বলেই ফেলি নিজেকে একটা মিথ্যে, এবং সে জানিও না, হয়তো জানিও না। আর অনেক সময় এরকমও হয় যে সেই মিথ্যেটা আমরা নিজেদেরকে বলছি আর নিজেদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এটাই সত্যি। একদমই তাই। এবং একটা পয়েন্টে মিথ্যে বলতে বলতে আমি এরকম বেশ কিছু মানুষকে দেখেছি যারা ভেবে নেয় যে সেটাই সত্যি। বেশ কিছু মানুষ আছে যারা দেখবি একটা পার্টিকুলার ধরনের, একটা পার্টিকুলার ওয়েতে কথা বলে, একটা পার্টিকুলার ভাবে কথা বলার চেষ্টা করে, তুই দেখলে বুঝতে পারবি ওটা ফেক করছে, কিন্তু ওর কাছে কিন্তু ওটা সত্যি হয়েছে। ও নিজেই মিথ্যেটা বলতে বলতে নিজের সঙ্গে সত্যি হয়ে গেছে। তো আমাকে বলেছিলেন যে এইটাই হলো, আমি এখন অবধি ওই জার্নিটাতেই আছি, যে একটা দিন আসবে যেদিন আমি সমস্ত সত্যি আমার নিজেকে বলবো। এই ধরনের প্রচুর, মানে এইটা নিয়ে শুধু আমার গুরুর থেকে আমি কি পেয়েছি, এটা নিয়ে 3টে পডকাস্ট করবে শুধু এইটা নিয়ে। না সত্যি খুব ভালো লাগছে। আর বিষয়গুলো না অনেকে আছে এই জিনিসগুলো বোঝে না। হ্যাঁ, বলে যে হ্যাঁ এই কী আছে, ওই কী আছে। আরে ভাই, মানে এই মূর্তি পুজো, এই কেন ওই কেন, আমি বলছি না মূর্তি পুজোর দিকে যাচ্ছি না, কিন্তু ভগবানের যে মূর্তি ওটার পেছনে একটা লজিক আছে। মানে তোমাকে ওই মূর্তিটাকে ডিকোড করতে হবে, ডিকোড করে তোমাকে বুঝতে হবে। সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি জীবনে কিছু করেছো, নাহলে তুমি ফালতু আর্গিউ করতে এসো না, এটা আমার মনে হয়। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল, স্বামী বিবেকানন্দের একটা গল্প বলি। ক্ষেত্রীর রাজা নিয়ে অনেক গল্প আছে স্বামী বিবেকানন্দের, একটা গল্প আছে সেটা বলি তোকে। একটা স্বামী বিবেকানন্দকে ক্ষেত্রীর রাজা জিজ্ঞেস করেছে, আপনি তো বেদান্তের কথা বেদান্ত তো অদ্বৈতবাদ নিয়েও কথা বলে, বেদান্ত তো মূর্তি পূজা নেই, তো
তো আপনি কেন মূর্তি পূজা নিয়ে এত কথা বলেন? মূর্তি নিয়ে এত প্রবলেম কিসের আপনার? মানে মূর্তি পূজাকে কেন সাপোর্ট করেন আপনি? স্বামীজি বললেন একটা কাজ করুন আপনি। স্বামীজির একটা ছবি ছিল ক্ষেত্রী রাজার কাছে, ছবিটা দেখিয়ে বলে এখানে না একটু থুতু ফেলুন তো। স্বামীজি দাঁড়িয়ে আছে, বলছে কি বলছেন? আপনাকে আমি এত সম্মান করি, আপনি আপনার আমার কাছে গুরুর মতো, আমি মানে আপনার ছবিতে আমি থুতু ফেলবো? বলে একটা জিনিস ভাবুন, আপনি তো জানেন আমি ওখানে নেই, আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, তাও আপনি থুতু ফেলছেন না কেন? ও তার মানে কোনো মানুষ যদি একটা মূর্তির মধ্যে তার আরাধ্য দেবকে বা দেবীকে দেখে এবং সেই আরাধনার মধ্যে দিয়ে সে আলটিমেটলি নিজেকে জানার লক্ষ্যে পৌঁছায়, আপনার কিসের অসুবিধা? তা আমার মূর্তি পূজা সম্পর্কে এটাই মনে হয় সবসময়, এর চেয়ে বেটার এক্সাম্পল কিছু হতে পারে না। কারণ মূর্তি হোক, মূর্ত হোক, বিমূর্ত হোক, এক সময় আমি এর মধ্যে রিসেন্টলি আমরা একটা ক্লিপ, খুবই অনেকে অনেক কথা বলেছে ঠিকই আমাদের ক্লিপ নিয়ে, একটা পয়েন্ট অবধি মূর্তি পূজার কথা হিন্দু শাস্ত্রে বলা হয়নি। এটা যে কেউ ডিনাই করতে পারে, একদম শুরুর যে হিন্দু শাস্ত্র তাতে মূর্তি পূজার কথা নেই, তাতে অগ্নি উপাসনার কথা অনেক বেশি আছে, প্রকৃতি উপাসনার কথা অনেক বেশি আছে। কিন্তু তা বলে মূর্তি পূজাকে অস্বীকার করা যাবে না, এটা বলে আমার বিশ্বাস। কারণ যে কোনো মানুষ পৌঁছতে যেখানে চায়, সে রাস্তা যেটাই হোক বস, পৌঁছবে তো একই জায়গায়। এবং তুই যেটা বললি ডিকোড করার ব্যাপার, ডিকোড কিন্তু করা যায়। যেভাবে আমার গুরু শিবের মূর্তিকে শিবের মূর্তিকে তুই যদি ওইভাবে ডিকোড করতে পারিস, তাহলে নাথিং লাইক ইট। শ্রীকৃষ্ণকে ডিকোড করার মানে লেয়ারের পর লেয়ারে থাকতে হবে, ডিকোড করেই বোঝার জন্য, বুঝতেই থাকতে হবে সারা জীবন। কিন্তু তাই বলে শ্রীকৃষ্ণের মূর্তিকে অস্বীকার কেন করবো আমি? এই শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ ঠাকুরকে নিয়ে যেটা বললে, সেটা দিয়ে আমার যে কোনো ক্ষেত্রে মনে হয় যে এই যে মহাভারত বা রামায়ণ, অনেকে আর্গিউ করে যে এটা হয়েছে, অনেকে বলে না এটা হয়নি। হ্যাঁ, আমি মানি হয়েছে, আমি মানি এটা কোনো মাইথোলজি নয়, এটা হিস্ট্রি, ওকে, সেটা পরের বিষয়। কিন্তু সেটাকে যদি আমি বাদও দিয়ে দিই, আমি ওই মানুষটাকে, মানে ওই ক্যারেক্টারটাকে, শ্রীরামচন্দ্র বা শ্রীকৃষ্ণ, এনাদের দুজনকে ডিকোড করে চেষ্টা করি না শেখার, যে কি আমি পাচ্ছি। তাই আরে আমি এই আর্গুমেন্টে কেন যাব যে মহাভারত হয়েছে কি হয়নি? যদি মহাভারত হয়ে থাকে খুব ভালো কথা, যদি না হয়ে থাকে তাও ভালো কথা। কিন্তু যেই টেক্সটটা আছে আমাদের কাছে, দুটো যে এত মারাত্মক নলেজ হেভি টেক্সট, এই টেক্সটগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব না? এই টেক্সটগুলো থেকে বোঝার, নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব না? আজকে লোকে বলে কি হবে মহাভারত পড়ে? আরে একটা কথাই আছে, যা নেই ভারতে তা নেই মহাভারত, মানে যা নেই মহাভারতে তা নেই ভারতে, বা মহাভারতে যা যা হয়ে গেছে। এই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা একটা মানুষ ফেস করছে, সে কি বলছে, তার নাম অর্জুন। সে তাকে বলছে যে তোমার না সমস্ত আত্মীয়স্বজন দাঁড়িয়ে আছে এখানে, তোমার হাতে তীর ধনুক আছে, তোমাকে মেরে ফেলতে হবে। এর চেয়ে বেশি সমস্যায় আমি তুই আছি? বা এই মুহূর্তে আপনারা যারা দেখছেন তারা কেউ আছেন? নেই। যেখানে শ্রীকৃষ্ণের অত অক্ষয়হীনী সেনা, সম্ভবত 4 অক্ষয়হীনী সেনা বোধ হয় ওর কাছে আছে, সেনা ওয়াইজ দুর্যোধনের কৌরবরা বিরাট একটা বল, সেখানে এর বল নেই। উল্টো দিকে তার গুরু দাঁড়িয়ে আছে, তার এত সম্মানের লোকজন দাঁড়িয়ে আছে, তার ভাই দাঁড়িয়ে আছে, সেখানে সে উত্তর চাইছে, সে উত্তর পেয়ে যাচ্ছে। আমাদের জীবনের ছোট সমস্যার উত্তর পাবো না আমরা মহাভারত থেকে? কি বলছেন স্যার? তো সেটাকে তো বোঝার জন্য ওইটাতে ঢুকতে হবে, যত জানবো তত বুঝবো। ডিকোড করতে হবে, শুধু গল্পভাবে আমি পড়লাম সেই মুখস্থ পড়ার মতো, ওরকম করলে হবে না, তোমাকে ডিকোড করতে হবে। আমার যেমন মনে হয় সব সময়, আমি একটা জিনিস আমার ডিকোড বলি, আমার সবসময় মনে হয় যে কোনো সমস্যা যখন আমি ফেস করি, আমরা চোখ বন্ধ করলে কি দেখি? চোখের সামনে কি রং আছে? ব্ল্যাক হলো কৃষ্ণ। হ্যাঁ। তো আমার মনে হয় যে কোনো সময় আমার জীবনে যখন সমস্যা আছে, আমি চোখ বন্ধ করলে আমার সামনে তো একটা কৃষ্ণ আছে, যে নাকি আমাকে বলে দিতে পারে যে এই মুহূর্তে কি করা উচিত।
এটা তো আমি নিজের মতো করে ডিকোড করেছি এটাকে। এরকম প্রচুর জিনিস ডিকোড করা যায় তো নিজের মতো করে, সেটা নিজের জীবনে কাজে লাগলেই হলো। আর মানে আমার মনে হয় এই পৃথিবীতে অনেকেই বলে যে আমি কেন পজিটিভিটির কথা বলি, আমি কেন বারবার বলি স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি কেন বলি, আর চারিদিকে তো খুব নেগেটিভ হচ্ছে। সারা পৃথিবীতে না সব সময় নেগেটিভই জিনিসই হয়েছে, এরকম না যে সবসময় খুব ভালো ছিল আজকের পৃথিবীটা খারাপ। সবসময় পৃথিবী খারাপ ছিল, কিন্তু তার বাইরেও কিছু মানুষ ছিল যারা চেষ্টা করেছে কিছু ভালো করার, তাই জন্যই পৃথিবীটা বেঁচে আছে এখন অবধি। তারপর পৃথিবীটা শেষ হয়ে যেত, হয়তো কোনো দিন শেষ হয়ে যাবে, কিন্তু তার মাঝখানেও যদি কিছু পজিটিভ কথাবার্তা বলা যায়, তার মধ্যে এত আমাদের পজিটিভ জিনিসপত্র আমাদের কাছে আছে, যেটা তুই বললি যে রামায়ণ মহাভারতের মতো এত দুটো বই আছে, যে বই দুটোর থেকে আমরা পজিটিভ জিনিস নিতে পারছি না। আমরা ওখানে গিয়ে বলছি দ্রৌপদীর সঙ্গে না কৃষ্ণের একটা অ্যাফেয়ার ছিল, এইসব নিয়ে কথা বলছি আমরা, লজ্জা হচ্ছে না আমাদের? মানে তারপর লজিক খুঁজি, রাম সেতু কোথায়, রাম সেতু কোথায় খুঁজছি, কেন খুঁজছি, আমারও এটাই মনে হচ্ছে, কেন খুঁজছি? আমি ভাবি না যে অন্যভাবে ভাবি না বিষয়টাকে, একদম অন্যভাবে ভাবি না। আমি রামচন্দ্র যেই ক্যারেক্টারটা এক্সিস্ট করে তার থেকে কিছু বোঝার চেষ্টা করি না। সে আচ্ছা এইটা বোঝার চেষ্টা করি সে কেন বালিকে মারলো, যদি আমার রামচন্দ্র আমি বালিকে কেন মারলো এটা বোঝার চেষ্টা করি। তারপর আমরা দেখতে পাই তার একটা প্রিভিয়াস একটা কর্ম এবং কর্মফলের একটা সাইকেল আছে, সেটা বোঝার চেষ্টা করি। রাদার এটা না বলে উনি তো খুব ফ্লড ছিলেন। আরে বাবা, মানুষ হিসেবে আমরাও তো ফ্লডই। শ্রীকৃষ্ণ রামচন্দ্র এই দুজনেই খুব ফ্ল আছে পুরোটা জুড়ে। কেন? তার কারণ আমার তো মনে হয় সেটাতে সুবিধা, আমরা খুব ইজিলি রিলেট করতে পারি তাদের সঙ্গে, যে এই ভুলটা হয়তো আমিও করে ফেলতে পারতাম, আরে ঈশ্বর করেছেন। মানুষ ভুল একটা, আমি খুব রিসেন্টলি আর খুব একটা জিনিস মনে হয় আমার, হলো মানুষ না বাচ্চাদেরকে যারা মানুষ করে বড় করে, তারা না সবসময় মানুষকে সাকসেসের জন্য তৈরি করে। তুমি না এটা করলে এটা পাবে, এটা করলে ওইটা পাবে। আরে ফেলিয়ারের জন্য তৈরি করছে না কেন? ফেলিয়ার তো হবে মানুষের জীবনে, সেটা ওটাই বেশি হয়, বেশি তো ওটাই হবে, ওটার জন্য তৈরি কে করবে? এই যে এত বড় বড় ভান্ডার আছে আমাদের, পুরাণের ভান্ডার, এখানে সমস্ত জায়গায় কিন্তু বারবার ফেলিয়ারের কথা আছে, শুধু সাকসেসের কথা নেই, ফেলিয়ারের কথা আছে। এইটা করতে যাচ্ছে পাচ্ছে না, এইটা হচ্ছে এই প্রবলেমে পড়ছে, এইটা হচ্ছে, তারপর সে সেখান থেকে কীভাবে বেরিয়ে আসছে সেটা নিয়ে কথা। এইগুলো তো আমাদেরকে ফেলিয়ার হ্যান্ডেল করতে শেখাবে, সেটা তো রিয়েল লাইফ এক্সাম্পলে আমাদের রিয়েল জীবনে কাজে লাগবে। না, সেখানে আমরা রাম সেতু খুঁজবো, সেখানে আমরা বলবো ইতিহাস কেন, এটা ইতিহাস নয়, এটা গল্প। এই যাই হোক, এর থেকে একটু বেরিয়ে অন্য কোয়েশ্চেনের দিকে আসি। আমরা সাধারণত সবাই বলবো না, ম্যাক্সিমাম লোকে একটাই বিষয়ের অপেক্ষা করে, মুক্তি, জীবন থেকে মুক্তি। হ্যাঁ, এই মুক্তিটা আসলে কি, মানে তোমার দিক দিয়ে জিজ্ঞেস করছি, তুমি কিভাবে দেখো? এটা তো জানা তো, এটা একটা বিরাট বড় প্রশ্ন, এবং প্রত্যেকটা মানুষের এই প্রশ্ন থেকেই একটা জিনিস তৈরি হয় যে মৃত্যুর পর কি হবে, মৃত্যুর পর আমি কি জানবো যে আমি কে ছিলাম, বা মৃত্যুর পর কি আমারও মনে হয়, বা মৃত্যু নিয়ে ভাবনা আমার অনেক বেশি জীবন নিয়ে ভাবনার চেয়ে। কারণ মৃত্যু হলো একটা এমন সত্যি, যে সত্যিটা নিয়ে মৃত্যু চেতনা বলে একটা কথা আছে। আমরা এই সারা জীবন ধরে কি আমাদের মৃত্যুকে সুগম করার কাজ চেষ্টা করছি, নাকি আমরা কন্টিনিউয়াসলি এটা ভেবে যাচ্ছি যে মরে যাব, তাই জন্য জীবনে অনেক কিছু করে নিতে হবে, নাকি আমরা মৃত্যুকে নিয়ে ভাবছি না, বাকি অন্যান্য জিনিস নিয়ে বেশি ভাবছি? এই ভাবনাটা আমাকে কন্টিনিউয়াসলি একটা সময় খুব নাড়িয়েছিল, এবং আমি সেই কারণে বেশ কিছু লেখা লিখেছিলাম, মানে ছবি লিখেছিলাম, যেগুলো ফাইনালি একটা দুটো করার চেষ্টা করেছিলাম, বাকিগুলো হয়তো কোনো দিন কোনো সময় করব, যেগুলো কিন্তু মৃত্যু নিয়ে কথা বলে, মৃত্যু চেতনা নিয়ে কথা বলে। আমি যেভাবে মৃত্যুকে দেখি সেটা হলো, মৃত্যুর চেয়ে বড় সত্যি পৃথিবীতে আর কিছু নেই। যদি কেউ এই যে ভয় বলে একটা জিনিস নিয়ে কথা হয় না, আমি একটা গল্প লিখেছিলাম, সেটা সম্পর্কে বলি একটুখানি, বা জাস্ট বেসিকটুকু, যে একটি মানুষ সে শুধুমাত্র মৃত্যুকে ভয় পায়, এবং প্রচণ্ড ভয় পায়, সবসময় মৃত্যু ভয় নিয়ে চলে বেড়ায়।
একে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি মৃত্যুকে এত ভয় পান কেন, কবে মরবেন না মরবেন সেটা আপনি জানেন, বলে আপনি এই যে কালকে বসের কাছে গিয়ে বকা খাবেন বলে ভয় পাচ্ছেন না, বলে হ্যাঁ পাই তো, বলে কেন পাচ্ছেন, আপনি কি জানেন সত্যি সে বস বকা দেবেই, জানেন কি, বলে না দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু ও বলে আমি কিন্তু জানি মৃত্যুটা হবেই, আজ না হোক কাল হবে, কিন্তু হবেই। তো বলে সবসময় ভয় যদি পাওয়ার হয় তাহলে একটা জিনিসকে পাওয়া উচিত, সেটা হলো মৃত্যু, কারণ ওটাই হলো একমাত্র সত্যি যেটা ঘটবেই, বাকি কিছু হোক না হোক ওটা ঘটবেই। তা আমার মনে হয় মৃত্যু চেতনা আস্তে আস্তে মানুষকে জীবনটাকে বেটারভাবে বাঁচতে সাহায্য করতে পারে, মনে করাতে পারে যে একটা দিন আসবে যেখানে এই যে আমার ভেতরের যে কনসাসনেসটা আছে, বডি আর আত্মা আমরা তো আলাদা করি না, আমরা তো এই বডিটাকেই আমি ভাবি, তাই তো, এই বডিটাই আমি ভাবি, কিন্তু আসলে যদি স্পিরিচুয়াল জায়গা থেকে দেখা যায় বডিটা তো আমি নই, আমার তো একটা জার্নি আছে, তা আমি মাঝখানে এই বডিটাতে কয়েকদিন আছি, এই বডিটাতে যতদিন আছে এই বডিটার থেকে যে বেরিয়ে যাব তার আগে অবধি এই বডিটার মধ্যে আমার কি করা উচিত, আমার যেটা করা উচিত, যদি আমি পুনর্জন্মের থিওরিতে বিশ্বাস করি, এই পুরো সবগুলো বিশ্বাসই খুবই কি বলবো যুক্তি দিয়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি যদি হাইপোথেটিক্যালি বলছি পুনর্জন্মের কথা যদি বিশ্বাস করি, তাহলে আমার পরের যে জন্মটা হবে সেই জন্মটা যাতে ঠিকঠাক জন্ম হয় এবং তারপরের জীবনটাও যাতে ঠিকঠাক জীবন তৈরি হয়, তার জন্য তো আমার এই জন্মেই কর্ম করার কথা এবং নিজেকে যতটা সম্ভব নিষ্কলুষ করার কথা, মানে আমার ভেতরের যে কলুষতা, এই পৃথিবী আমাকে যে কলুষতাগুলো দেয় এই শরীরের মধ্যে আমি যখন আছি, সেই কলুষতা থেকে মুক্তি পেয়ে আলটিমেটলি এমন একটা পয়েন্টে পৌঁছানো যেখানে যখন মৃত্যুটা হবে, যখন আমি এই বডিটা ছেড়ে বেরিয়ে যাব, আমি বলা ভুল হবে, বা এই যে ভেতরে আমার যে অংশটা আছে সেটা যখন বেরিয়ে চলে যাবে, তখন যাতে সে নেক্সট যে বডিটা বা নেক্সট যে জন্মটা সে অ্যাচিভ করতে চাইবে বা যেতে চাইবে, সেই জন্মে যাতে সে একটুখানি ভালো সংস্কার নিয়ে এগোয়, মানে জাস্ট যদি সেই হিসাবে যদি বলা যায় যে এই যে ইনিংসটা আছে আমার, এই ইনিংসটা যাতে ঠিকঠাক ইনিংস হয়, লাস্টে যাতে ব্যাটটা উঁচু করতে পারি, যাতে পরের ম্যাচটা যাতে ঠিকঠাক হয়, সিলেকশনটা যাতে ঠিকঠাক হয়, একটা পাড়ার টিমে সিলেক্ট না হয়, যাতে অ্যাটলিস্ট রঞ্জি টিমে সিলেক্ট হওয়া যায়, ব্যাপারটা এরকম। তো আমি এইভাবে ভাবি সবসময়, যে সব ভাবনা একই রকম থাকে তা না, ভাবনাগুলোও পরিবর্তিত হতে থাকে। যখন পরজন্মের কথা ভাবি সেটা কোনো সময় পরজন্মের পক্ষে, কোনো সময় পরজন্মের বিপক্ষে ভাবি, কারণ মাঝে মাঝেই মনে হয় যে সমস্ত ধারণা বারবার প্রশ্নের সম্মুখীন করা উচিত নিজের ক্ষেত্রেই, কোনো ধারণাকেই সম্পূর্ণভাবে বিশ্বাস করে নিয়ে তাকেই শেষ মেনে নেওয়া উচিত না। তো এই কারণে আমার এই বিভিন্ন রকম ভাবনা মৃত্যু নিয়ে চলতে থাকে। আর সাধারণত তুমি যেটা বললে, যেটা এই যে পরজন্ম বা পুনর্জন্ম যাই বলি, যে এই বিষয়টাকে আমি যদি সরিয়েও রাখি, আমি যদি শুধু কর্মের কথা ভাবি, তো অ্যাকচুয়ালি তো আমাদের ভালো কর্ম করা উচিত। একদমই তাই, পরের ম্যাচে সিলেক্ট হই না হয়, হ্যাঁ এই ম্যাচে তো ভালো খেলতে হবে, ব্যাটটা তো তুলতে হবে। হ্যাঁ, তো এইটা আমার মনে হয়, আমি বলছি, কারণ বিষয়টা কি হয়, অনেকেই বলে যে এই পুনর্জন্ম বা পরের জন্ম এইসব হয় না, একদম আমি সেই লজিকটাকে ওর জন্য সরিয়েই দিই, একদম এই ইনিংসটা ভালো করে খেলো, একদম এই ইনিংসটাতে খেলাটা ভালো করে খেলো, কারণ একটা বল আসবে, তুমি আউট কিন্তু হবে, হ্যাঁ, তুমি কিন্তু ওই বলটা এক্সপেক্ট করবে না যে ওই বলটা তুমি যে অনেক দিন ইয়র্কার প্র্যাকটিস করেছো, বাট ওইটা এমন একটা ইয়র্কার যে ইয়র্কারটা কিন্তু তোমার উইকেট উড়িয়ে দেবে। তো তুমি প্যাভিলিয়নের দিকে মাঠ ছেড়ে গুটি গুটি বাইরে চলে যাবে, তখন তোমার নাম হয়ে যাবে বডি। সব থেকে ভাল লাগছে আজকে এই এপিসোডটা কোন দিকে যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না, অনেস্টলি বোঝাই যাচ্ছে না, অনেক কিছু নিয়ে কথা, অনেক কিছু নিয়ে আমি জানি না কি দর্শক কিভাবে নেবে বিষয়গুলো। কারণ দেখো, আমি প্রথমেই বলি যে তুমি অ্যাজ আ পডকাস্টার, ওটা কিন্তু তোমাকে আমি ফোনেও বলছিলাম যে ওই সত্তাটাকে কিন্তু আমি আনতে চাইনি, আমি অন্য একটা দিককে আনতে চেয়েছিলাম, যেই দিকটা ধরো সাধারণ মানুষ, আমাদের তো অনেকেই স্পিরিচুয়াল ছেলে মেয়ে অনেকেই আছে যারা দেখে, তো তারা
অনেকেই চায় যে এই পথটায় যদি আমি কোনোদিনও যেতে পারতাম, হয়তো যাবে না সেটা পরের বিষয়, যেতে পারতাম। আর তুমি সেই পথটায় গিয়া এসছো, আমি এখন ওই পদ্ধতিতেই আছো, বাট মানে একদম ওই কোর বিষয়টা তুমি কাটিয়ে এসছো। তো ওইটাই জানার জন্য যে ওই কোর জায়গাটায় যখন তুমি ছিলে সেটা কেমন ছিল তোমার জন্য, তার জন্যই কিন্তু আমি তোমাকে আজকে ডাকলাম। এখন যত কথা হচ্ছে সমস্তটা ওই জায়গাটা না হলে হতোই না। মানে আমি আজকে যতটুকু লোকজন আমাকে চেনে, যতটুকু আমি পডকাস্ট করি, যখন লোককে প্রশ্ন করি, লোকের থেকে জানতে চাই, সেই সমস্তটার মধ্যে একটা সততার খোঁজ করি আমি যখন কোনো কথা বলি আমি চেষ্টা করি সম্পূর্ণ সৎভাবে সেই কথাটা বলার চেষ্টা করি। সব সময় যে সম্পূর্ণভাবে পারি তা না, কিন্তু ওইটা যদি আমার জীবনে না ঘটতো তাহলে কিন্তু আমার এই জার্নিটাই তৈরি হতো না, যেখানে আমি এই সততার খোঁজ করতাম। তখন আমি পডকাস্টার হতাম না, কেউ আমার সামনে বসে উত্তর দিত না, কারণ তারা বুঝতো এই সৎভাবে জানতেই চাইছে না। তো এখন অবধি আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম, এবং হোপফুলি আমার ওই দিকটার বাইরে যে দিকগুলো আছে সেগুলো বেরিয়ে আসছে। সেটা আমি তোমাকে ফোনে বলেছিলাম। যাই হোক, এবার আবার টপিকে আসি। তুমি বেনারসেও তো ছিলে? না, বেনারসে আমি যাইনি। আমার গুরু একটা কথা বলেছিল, আমি বেনারস যাবো করে যাচ্ছি অনেক দিন ধরে, বেনারস যাওয়া হয়নি আমার। বাট আমার গুরু একটা কথা বলেছে, বেনারস না এমন একটা জায়গা যেখানে মানুষ যাবেই। মানে যদি কারো মনে হয়, মানে সব মানুষের কথা বলছি না, আমাকে বলেছিল তুই যাবি বেনারসে একটা পয়েন্টে, কিন্তু তুই ওয়েট কর, বেনারস একদিন তোকে ডাকবে। মানে এবং আমি তোকে লিটারেলি বলছি, আমার বেনারসের টিকিট কেটে যাওয়া হয়নি। আচ্ছা, আমি খুব অবাক হয়েছিলাম। বেনারসের টিকিট কেটেছি, একটা প্রবলেম হয়ে গেছে, আমার একটা ফ্যামিলির প্রবলেম হয়ে গেল, ক্যান্সেল। তো আমি জানি না, মানে কোনোদিন হয়তো হবে বেনারস যাবো, কারণ বেনারস যাওয়াটা হলো আমার আমার খুবই একটা মানে ইচ্ছের জায়গা থেকে। মানে আমি বেনারসকে খুব ভালো করে চিনে ফেলেছি, কিন্তু এখন আমি গুগল ম্যাপে বেনারসের কোথায় কি আছে, কোন গলি কি, কোথায় কি পাওয়া যায়, এই সমস্তটা মোটামুটি জানি। বেনারস না গিয়ে বেনারসকে আমি বেটার চিনি, কিন্তু যাবো। হ্যাঁ, সে তো মানে দেখো, ওই জায়গাটা সবারই যাওয়ার ইচ্ছে, আমি জানি না কারোর যাওয়ার ইচ্ছে নেই না। আমার যাওয়ার ইচ্ছে, আমি মানে দেখি 1-2 বছরের মধ্যেই যাওয়ার প্ল্যান আছে। বাট তুমি এখন একভাবে জীবনকে দেখো, আর তখন তো আলাদাভাবে না, কোথাও এখনও সিমিলারিটিস ব্যাপারটা রয়েছে। যখন ওই 27 দিন বলবো না, বাট যখন তুমি সব ছেড়ে চলে গেছিলে, তার আগের আমি আর এখনকার আমির মধ্যে একটা অনেক বড় ডিফারেন্স আছে। যারা আমাকে তখন চিনতো তারা জানে যে আমি সবসময় বলি, আমি না অসততার মধ্যে দিয়ে সৎ হয়েছি। মানে আমি অসততার রাস্তা, আমি এরকম অনেক কাজ করেছি যেগুলো করা উচিত নয়, করেছি, কিন্তু সেই পুরো জার্নিটা আমাকে এটাই শিখিয়েছে যে, এবং এখন যতটা যেভাবে মানুষ আমাকে দেখে বা যেভাবে মানুষ আমাকে চেনে, তাতে কিন্তু তারাও বুঝতে পারে আমার মধ্যে একটা বড় পরিবর্তন হয়েছে। এবং তাদের বেশ কিছু লোক বলে, আমার চোখ বদলে গেছে, আমার চোখের পরিবর্তন হচ্ছে। আমার তো মনে হয় চোখের চেয়ে বড় আয়না কিছু নেই মানুষের মধ্যে। আমার মনে যা সে ভাবে সেটা চোখে বেরিয়ে গেছে। পরিবর্তন তো প্রচুর হয়েছে আমার মধ্যে, এবং সেগুলো সবই ভালো পরিবর্তন। আমার হিংসে কমে গেছে, কাউকে দেখে আমার কোনোদিন আর হিংসা হয় না। একসময় খুব হিংসা হতো, এইটা ও করছে, বিরাট এরম হতো। সেটা যে খুবই একটা অদ্ভুত ছোট চিন্তাভাবনা, সেটা আমার এখন মনে হচ্ছে। এখন রাগ, মানে কি বলবো, কেউ কিছু আমাকে বললে তার উপর আমার রাগ কম হয়। হ্যাঁ, মেন্টাল যে পিস, মানুষের মানসিক শান্তি, একসময় আমি খুব অ্যাংজাইটিতে ভুগেছি। এখনও অ্যাংজাইটি হয় না বলবো না, বাট এখন অ্যাংজাইটি হলে সেটা হ্যান্ডেল করা অনেক সোজা হয়ে গেছে। তো সেই সমস্ত অনেক পরিবর্তন হয়েছে আমার মধ্যে, অনেক পরিবর্তন হয়েছে। পৃথিবীকে দেখার চোখটা বদলে গেছে। এখন অনেক বেশি অবজারভেন্ট হয়ে গেছি, সব কিছু দেখতে থাকি চোখ খুলে এরকম করে, মানে কোথায় কী দেখবো, আচ্ছা এইখানে এইটা আছে, এই তোর এইখানে প্রপে কী আছে, আমি পুরোটা এসে কিন্তু সবগুলো দেখেছি। আমি সবসময় খুব কিউরিয়াস হয়েছি আমি পৃথিবী সম্পর্কে, এবং অনেক কিছু বারবার নিতে থাকার যে আনন্দটা, সেইটা অনুভব করেছি। তো
তো প্রচুর কিছু বদলেছে থ্রু দ্যাট জার্নি। আচ্ছা, তুমি তো মানে একটা জিনিস যেটা বলে ওটা আগে বলে দিই যে মানুষ স্পিরিচুয়ালি অ্যাক্টিভ হলে বা অ্যাক্টিভ থাকলে অনেক সহজে অপর দিকে থাকা মানুষটাকে চিনতে পারে। ওকে, তুমি তো এত পডকাস্ট করেছো বা সাধারণত তুমি এত মানুষের সাথে মিশেছো, তুমি কি এখন, কারণ এখনকার দিনে ফেক পিপল যেটা বলে প্রচুর বেশি, এখন কি বুঝতে পারো বা চিনতে পারো? এখন খুবই পারি, এটা সেটা খুব সমস্যাও হয়। আচ্ছা, সমস্যা হয় কারণ আমি আগে যদি না চিনতাম, আগে একটা সময় ছিল যখন চিনতাম না, তখন আমি নিজেই ফেক ছিলাম, নিজেই ফেকনেসের মধ্যে একটা আলাদা কেত নিয়ে চশমা ফসমা পরে মানে একটা বিরাট একটা ফেক একটা লাইফস্টাইল কাটাতাম। এখন যখন দেখি লোকজনকে যে ফেক করছে, সে আমার সামনে এসে যেটা বলছে সেটা সত্যি নয়, তখন আমার প্রথম কথা আমার তার সঙ্গে কানেক্ট করতে খুব অসুবিধা হয়। কারণ আমি তো আমার সমস্তটা দিয়ে কানেক্ট করার চেষ্টা করি সোল কানেকশানে, অ্যাটলিস্ট আমার পডকাস্টে বা বাইরেও রিয়েল লাইফেও। তুই আমার সঙ্গে কথা বলেছিস, তুই দেখেছিস আমি সবসময় খুব খোলাখুলি কথা বলতে পছন্দ করি এবং খুবই কানেক্ট করতে ভালো লাগে আমার মানুষের সঙ্গে। সেখানে যখন দেখি উল্টো দিক থেকে একটা ফেকনেস তৈরি হচ্ছে, তখন খুব অস্বস্তি হয়, অসুবিধা হয়, দুঃখও হয়, একটু মনে হয় ইস এখন অবধি বুঝতে পারিনি, আরেকটু সময় লাগবে, আরেকটু হয়তো, বা এই ফেকনেসটা থেকে বেরিয়ে ও যখনই ফেকনেসটা থেকে বেরিয়ে যাবে, সে ও বেশি আনন্দে থাকবে। আমার মনে হয় এটা তো সবসময়, কারণ যারা ফেকনেসে থাকে না, তাদের মধ্যে একটা প্রবলেম হয়, তাদের কন্টিনিউয়াসলি একটা নিজের সঙ্গে অসুবিধা চলতে থাকে। এক্স্যাক্টলি, এটাও কাইন্ড অফ একটা মুক্তি। একদমই তাই, সেটাও একটা ছোট বেরোতে পারলে ছোট মুক্তি একটা, একদম। আর জীবনে প্রত্যেকটা পয়েন্টে মুক্তি পেতেই যেতে হবে। আজকে লোভ, হ্যাঁ একটা পয়েন্ট ছিল যখন আমি মোবাইল ফোনের প্রতি আমার একটা বিরাট লোভ ছিল, আমি ওইটার থেকে বেরিয়ে গেছি, এটাও তো একটা মুক্তি। প্রত্যেকটা জিনিস থেকে আলটিমেটলি মানুষ অ্যাটাচমেন্ট, ধর আমার আজকে কেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার নেই, এটা নিয়ে যদি আমি ভাবতে বসি, তাহলে তো এই যে মোহটা, এটা থেকে মুক্তি, প্রত্যেকটা পয়েন্টেই মুক্তি পেতেই যায় লোকে। তো সেখানেও ওটাও বলি, যেটা বললি একদমই সত্যি, যে ওই ফেকনেসটা থেকে মানুষ বেরিয়ে যেতে পারলে পৃথিবীটা অনেক সুন্দর হয়, অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আলাপ হয়, তাদের ভেতরটা দেখা যায়। আর সবসময় আমাকে প্রিটেন্ড করতে হয় না, এটা হচ্ছে মেইন। আমি তো প্রিটেন্ড করতে পারিও না, বা করতে চাইও না এখন। কারণ আমার মনে হয় প্রিটেন্ড করতে করতে টায়ার্ড হয়ে গেছি। এক সময় এত প্রিটেন্ড করছি, টায়ার্ড হয়ে গেছি। এখন প্রিটেন্ড করতে খুব অসুবিধা হয় আমার। জীবন তোমার কাছে কি? জীবন আমার কাছে হলো দুরকমভাবে দেখি আমি জীবনকে। একটা হলো জীবন আমার কাছে এরকম, ধর একটা ছোটোবেলায় একটা গাড়িতে এসে দাঁড়িয়েছে তোর কাছে, তুই একদম ছোট্ট, তোর পেছনের সিটে তুলে দেওয়া হচ্ছে, সামনে একজন ভদ্রলোক ভদ্রমহিলা বসে আছে, তারা বলেছে যা বলবো, যেদিকে নিয়ে যাবো তুমি সেদিকে যাবে। তুই বড় হচ্ছিস, ওখান থেকে আস্তে 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 তোর বাড়ছে, আর দেখছিস এরা তোকে একটা রাস্তা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। তুই চারিদিকে বাইরে দারুণ দারুণ গাছ, ফুল গাছ, বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন কিছু দেখছিস, কিন্তু তখন বলছে দাঁড়াও, একটা সময় আসবে তখন তুমি নিজে চুজ করো, এখন যেই রাস্তায় বলছি সেই রাস্তায় যাবে। তারপর তোকে একটা পয়েন্টে নামিয়ে দেয়, বলে ঠিক আছে এখন তুমি চুজ করতে পারো যে তোমার গাড়িটা কে চালাবে। তো তুই দেখিস তোর কাছে অনেক অপশান আছে, তো একজন এসে বলে আমি চালাবো, কোনো অসুবিধা নেই। তুই এক একটা ড্রাইভার চুজ করিস, সে ড্রাইভারগুলো তোর জীবনে তোকে বিভিন্ন রাস্তায় নিয়ে যায়। কোনো ড্রাইভার তোকে ঠিক রাস্তায় নিয়ে যায়, কোনো ড্রাইভার তোকে ভুল রাস্তায় নিয়ে যায়। যখন ভুল রাস্তায় নিয়ে যায় তোকে আবার ব্যাক করতে হয়। একটা পয়েন্ট আছে, হঠাৎ করে তোর মনে হয় আরে গাড়িটা তো আমিও চালাতে পারি, এটা আমি ভুলে গেছিলাম কেন, আমি কেন বারবার গাড়িটা অন্যের হাতে দিচ্ছি। অ্যান্ড দেন তুই তোর জীবনের একটা জয় রাইডে আসিস, যে রাইডে তুই ডিসাইড করিস তোর রাস্তাটা কোনটা হবে, তুই কোথা দিয়ে যেতে চাস। তোর কি পাহাড়ের দিকের রাস্তাটা পছন্দ, নাকি নিচে নদীর পাশ দিয়ে যে সরু রাস্তাটা গেছে ওটাই ভালো লাগবে, এটা ইউ ক্যান ডিসাইড। আমার কাছে জীবনটা এরকমভাবেই দেখি, মেটাফরিক্যালি। আরেকটাভাবে দেখি, সেটা হলো জীবন তো সময়ের একটা স্রোতের মধ্যে দিয়ে যাচ্ছে, তো বর্তমান বলে তো কিছু নেই, এটা একটা স্রোত, মানে বর্তমান বলে কিছু নেই। এই কথাটা যেটা বলেছিলাম সেটা অতীত হয়ে গেছে,
আর এরপর যেটা বলবো সেটা ভবিষ্যতে বলবো। তো বর্তমান বলে তো কিছু নেই, মুহূর্ত বলে শুধু মুহূর্তে একটা একটা ছোটো 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 ডটস। আমার মনে হয় আমরা দাঁড়িয়ে এই স্রোতমান নদীটাকে, এই যে একটা স্রোত চলছে আমাদের সামনে দিয়ে, তাকে উইটনেস করি আমরা। আর কতটা সঠিকভাবে উইটনেস করতে পারবো সেইটার উপর ডিপেন্ড করছে আমি জীবনকে কীভাবে দেখব। আর জীবন আমার কাছে আনন্দে থাকাটা, বা আনন্দ বলতে বা কোনো কিছু নিয়ে আনন্দ নয়, কিন্তু কোনো বাইরের এক্সটার্নাল সোর্স থেকে আনন্দের কথা বলছি না, ইন্টারনাল সোর্স থেকে আনন্দে থাকার নাম হলো জীবন। যে তুই ভেতর থেকে, তোকে আর বাইরের ভ্যালিডেশনের প্রতি যখন আর ডিপেন্ডেন্ট থাকতে হবে না, যখন কেউ ভালো বললে তোর ভালো লাগবে, দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ এ পার্ট অফ লাইফ, বাট সেটার উপর তোর আনন্দ ডিপেন্ড করবে না। তুই নিজের মতো করে নিজেকে সেলফ ভ্যালিডেশনের জায়গাটা একটা এমন জায়গায় পৌঁছে যাস সেখানে নিজের মধ্যেই কন্টেন্টমেন্টটা তৈরি হয়ে যায়, যেখানে নিজেই শান্ত স্থিতধী একটা দিঘির জলের মতো। সেখানে পাতা পড়লেও কোনো অসুবিধা নেই, সেখানে কেউ পাথর ছুড়লেও কোনো অসুবিধা নেই, সেখানে কেউ এসে সাঁতার কাটলেও কোনো অসুবিধা নেই, বাট ফাইনালি চলে যাওয়ার পর সব কিছু আবার দিঘিটা শান্ত হয়ে যাবে। সো আমার কাছে জীবনটা এরকম। খুবই সুন্দর বিষয়টা। দেখো, একটা মানুষের লাইফে তো ফেলিয়ার আসে, প্রচুর বার আসে। হ্যাঁ, ফেলিয়ার মানুষকে কি শেখায়? ফেলিয়ারই সব শেখায়, সাকসেস মানুষকে কিছু শেখায় না। সাকসেস মানুষকে আনন্দ দিতে পারে, সাকসেস কিছু শেখায় না। সাকসেস মানুষকে ইগো দেয়, আনন্দ দেয়, শেখাবে তো ফেলিয়ার্সই। তো যত ফেলিয়ার্স তত শিক্ষা। প্রত্যেকটা ফেলিয়ার এক একটা এত বড় বড় লেসন, যে লেসনটা হয়তো আমরা সারা জীবন কোনো ইউনিভার্সিটিতে গেলেও পাবো না। তো আমার কাছে তো, আমি তো প্রচুর ফেল করেছি, প্রচুরবার, মানে একবার না। প্রত্যেকটা ফেলিয়ার আমাকে কষ্ট দিয়েছে, আর এটা বুঝতে শিখিয়েছে যে কষ্ট কি করে হ্যান্ডেল করতে হয়। সেদিন একটা কথা শুনলাম, খুব ইন্টারেস্টিং কথা শুনলাম। তিলোত্তমা সোম আছেন না, উনি একটা ইন্টারভিউতে বলছিলেন কষ্ট হ্যান্ডেল কী করে করতে হয়, এটা অনেকটা ফিঙ্গারপ্রিন্টের মতো, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা। এটা ঠিক, মানুষের কষ্ট কিন্তু আলাদা আলাদা হয়। তো সেখানে ফেলিয়ার কষ্ট দেয়, আর ফেলিয়ার যখনই কষ্ট দেবে তোকে, তুই কষ্ট হ্যান্ডেল করতে করতে জীবনের একটা এমন উপলব্ধি পাওয়া যায়, যে উপলব্ধিগুলো তোর পরবর্তী স্টেপকে ক্রিয়েট করার জন্য, পরবর্তী রাস্তাতে কোন রাস্তায় যাব না যাব, এই সম্পূর্ণ ডিসিশনগুলো তো ফেলিয়ারই শেখাবে। কিন্তু তোমাকেও শিখতে হবে কি করতে নেই, কি করলে আমি কি ভুল করলাম, এটা যখন না বুঝলাম যতক্ষণ, তাহলে আমি ঠিকটা জানবো কি করে? ভুল তো করতেই হবে, আর ভুলই তো ফেলিয়ার। ফেলিয়ার বলে কিছু হয় না, মানে ফেলিয়ার বলে তো কিছু হয় না আলাদা করে। একটা জিনিস, সেটা কাজ করলাম, সেই কাজটা ঠিক হলো না, তাই বলে কি কাজ করা বন্ধ করবো? আর ফেলিয়ার হওয়া মানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ফেলিয়ার হওয়া মানে ইউ আর অ্যাটলিস্ট ট্রাইং সামথিং। তা না হলে কিন্তু ফেলিয়ারই হবে না, তাহলে তোমার জীবন তো চলতে থাকবে। তোমার জীবনে না সাকসেস আছে না ফেলিয়ার আছে, ডু ইউ ওয়ান্ট দ্যাট জীবন? আমরা কি সেই জীবনটা চাই? আমি সবসময় বলি রোলার কোস্টার রাইড আছে, রোলার কোস্টার রাইডে আমরা উঠি কেন? আমরা জানি একবার এদিকে যাবে, একবার ওদিকে যাবে, একবার এই করবে, একবার সেই করবে, বাট উই লাভ ইট, আমাদের ফান মনে হয় ওটা। তা ভাই লাইফটাকে কেন ফান মনে হবে না তাহলে? যদি রোলার কোস্টার রাইডকে ফান মনে হয়, লাইফ চলছে মানডেন, যেরকম জীবনে কিছুই নেই, সকালে উঠছি, এই করছি, ওই করছি, না ফেলিয়ার আছে না সাকসেস আছে। আরে ভাই রোলার কোস্টার রাইড তো না, তাহলে তার লাইফ মজা কাহে? না হলে বোরিং হয়ে যাবে না লাইফটা। তো লাইফে ফেলিয়ার ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় সাকসেসফুল পিপলরাও, হ্যাঁ, তারাও এত সাকসেস তো তাদের কাছে। আজ যদি আমি টপ রিচেস্ট পার্সন আমাদের দেশে মুকেশ আম্বানি, সে তো তারপরেও জিও লঞ্চ করলো, সে তো অলরেডি রিলায়েন্স ছিল, তার কি যায় আসছিল, সে তো রিস্ক নিল। একদম রিস্ক তো নিতেই হবে, কারণ সেও জানে যদি রিস্ক না নেয় তার জীবনের তো একটা পয়েন্টে গিয়ে বন্ধ হয়ে যাবে, জীবনটা স্টপ হয়ে যাবে, সে তো আর কোথাও যাচ্ছে না তার আগে। মানে এটাই শেখায় যে তুমি সাকসেসফুল হলেও তোমাকে পরবর্তী স্টেপটা রিস্ক একটা নিতেই হবে, তাতে ফেলও হতে পারো, এমন নয় যে ফেল হবে না।
আরে যদি আমরা রিস্ক নিই, যদি আমরা না ভাবি যে ফেল হব, তাহলে তো আমরা রিস্কই নেবো না। কি সাকসেস 100% সাকসেস কেউ কি অ্যাজিউম করে কিছু করে? প্রথমে মানুষ ভাবে এটা চলবে না, এটা হবে না। আমি যখন পডকাস্ট শুরু করেছিলাম আমি ভেবেছিলাম কেউ দেখবে না, তো আমার মনে হচ্ছিল কেউ দেখবে না, জাস্ট কেউ দেখবে না। কারো কি যায় আছে এতক্ষণ কথা শোনার? আমি এই যে কথা বলছি, আমার ধারণা কেউ দেখবে না, যেটা তোর জন্য ভালো না, কিন্তু আমার ধারণা কেউ দেখবে না, কার কি যায় আছে? কিন্তু ঘটনা হলো তাই বলে কি ট্রাই করবো না? তাই বলে কি কথা বলবো না? ফেলিয়ার সাকসেস তো ওটা একটা পার্ট অফ লাইফ, আর কয়েনের এপিট ওপিট, মাঝে মাঝে হেড পড়বে, মাঝে মাঝে টেল পড়বে। আমরা অনেকটা বিষয় নিয়ে আলোচনা করলে, আমি শেষ তোমাকে প্রশ্ন করব। এখনও অনেক কিছু বলা বাকি ছিল, বাট আমাদের একটা লিমিটেশন এখন করে দিয়েছি আমরা, হ্যাঁ, টাইমের। তুমি কি আতেল? এইটা একটা ভালো প্রশ্ন করেছিস, এটা ঠিক প্রশ্ন এটা। তাহলে আতেল শব্দটার আমরা যদি একটা ডিটেল অ্যানালিসিস করি, তাহলে আমরা বুঝতে পারি আতেল আসলে বাঙালির তো ফাইনালি ব্যাপারটা একদম সেরকম নয়। আতেল হলে আমি এইভাবে অ্যানালিসিস করতাম বিষয়টাকে। ব্যাপারটা কি জানিস তো, আতেল কাকে বলে? জেনারেলি আতেল কাদের বলা হয়? যে যারা ধর সিউডো ইন্টেলেকচুয়াল, যারা ইন্টেলেকচুয়াল না অথচ তারা সিউডো। তা আমি ইন্টেলেকচুয়ালও না, আমি সিউডো না, তো সুতরাং আতেল হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি ভাই একটা খুবই সাধারণ মানুষ, আমি খুবই সাধারণ মানুষ, বিশ্বাস কর। আমার মধ্যে প্রচুর ইনসিকিউরিটিস আছে, আতেলদের নাকি তা সেটা থাকে না। আমার মধ্যে প্রচুর ভয় আছে, মানে ভয় বলতে কি, প্রচুর নিজেকে নিয়ে যে আমি মারাত্মক কনফিডেন্ট কিন্তু আমি না, অথচ আমি অ্যাট দ্য সেম টাইম যখন কথা বলি বা যখন কাজ করি কারোর সঙ্গে, আমি সবসময় খুবই কনফিডেন্ট, আমাকে দেখে মনে হয় খুবই কনফিডেন্ট আমি। বাট এই যে ডাইকোটমিটা, এই যে একটা কন্টিনিউয়াস নিজের সঙ্গে দ্বন্দ্বটা, যে আমি অ্যাট দ্য সেম টাইম, আমার অনেকের সঙ্গে এই নিয়ে আমার পডকাস্টেও কথা হচ্ছে, যে অ্যাট দ্য সেম টাইম আমার মধ্যে ওই যে আস্তে 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 বিল্ড হচ্ছে যে হ্যাঁ, আমার মধ্যে কিছু জিনিস ভালো, কিছু জিনিস এখনও ঠিক করতে হবে, কিছু জিনিস এখনও আছে। এই যে কন্টিনিউয়াস ডাইকোটমি থাকতোই না যদি আমি আতেল হতাম। আতেল হলে আমি বলতাম, আচ্ছা শান্তদীপ, তোমার কি মনে হয় জীবন সম্পর্কে? তো সেটা তো করছি না ভাই, সেটা তো করছি না। আই অ্যাম বিইং রিয়েল, আমি এরকমই। আমাকে বেশ কিছু মানুষের একটু মনে হয় যে পাকা বেশি, কিন্তু দ্যাটস ফাইন, আমি ওরকমই, কিছু করার নেই। আতেল তো আমি না ভাই। এই যে তুমি আজ স্পিরিচুয়ালিটি নিয়ে এত কথা বললে, ন্যাচারালি তোমার চ্যানেলে বলো না, মানে মেন চ্যানেলের কথা বলি না, হ্যাঁ বলোই না। তো তুমি যদি বাই চান্স স্পিরিচুয়াল নিয়ে কিছু শুরু করা হয়, তো বলতে পারে আপনিও এই লাইনে চলে এলেন, হ্যাঁ, আসতেই পারে, বলতেই পারে। তো তুমি এইটার এই আজকে যা যা তুমি এই খুলাসা করলে, এটা নিয়ে কি একটু চাপে আছো নাকি? দেখ, আমি কোনো কিছু নিয়ে চাপ নিই না, কারণ হলো আমি তো তাই নিয়েই কথা বললাম তোকে, আমি তো আর অন্য একটা মানুষ হয়ে কথা বলিনি। দিস ইজ অলসো এ পার্ট অফ মি। তো আমার মনে হয় মানুষ সততা চেনে, আর এটা আমার বিশ্বাস যে মানুষ সততা চেনে। আমি আমার চ্যানেলে এখনও স্পিরিচুয়ালিটি নিয়ে কিছু করিনি, তার কারণ হলো আমি এরকম মানুষ খুঁজে পাইনি যাদের সঙ্গে আমি স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলতে পারবো। বাট ভবিষ্যতে আমি এটা করব না একদম নয় কিন্তু, কারণ দিস ইজ এ সাইড অফ মি, যেই সাইডটা এখনও অবধি আমার জীবনেই এক্সপ্লোর করার অনেক বাকি আছে। এখনও অবধি সবাই তো এইটুকু সময় আমরা আর কতটুকু বলে উঠতে পারলাম, এর বাইরেও একটা বিরাট আন্ডারস্ট্যান্ডিং, বিরাট লার্নিং আছে, যে লার্নিংগুলো আমিও তো শেয়ার করতে চাইবো। যে রিয়েল লাইফে মানুষ আজকে যতগুলো কথা হলো তার মধ্যে থেকে যদি কেউ একটু ইন্সপায়ার্ড হয়, দ্যাটস দ্য পাওয়ার অফ স্পিরিচুয়ালিটি, তাই না? তো সেই জায়গার থেকে যদি আমি কাউকে ইন্সপায়ার করতে পারি, কাউকে মোটিভেট করতে পারি টকিং অ্যাবাউট স্পিরিচুয়ালিটি, কেন করবো না? এরকম কোনো বায়াস নেই আমার যে আমার চ্যানেলে আমি করব না, আর এরকম কোনো ভয় নেই যেই সব বলে দিলাম বলে কে কি ভাববে, তাতে আমার কিছু না। আজকের আমরা কনভারসেশনটা মানে ম্যাক্সিমাম কনভারসেশনটা কিন্তু স্পিরিচুয়ালিটি নিয়ে, পুরোটাই স্পিরিচুয়ালিটি, মানে শেষে জাস্ট আমরা একটু মজা করার জন্য এগুলো করছি, বাট মেন আমাদের ওটাই ফোকাস ছিল যে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। ঠিক, এবং আমিও এতটা ভাবিনি যে তুই এতটা বের করতে পারবি, কারণ আমার থেকে সবাই বেশিরভাগ জায়গায় খুব বেশি কথা হয়ে ওঠেনি, আমার পুরো সাইডটা খুব বেশি বেরিয়ে আসেনি, এই জন্যই তো তুই ভালো পডকাস্টার না।
তুমি আগামী দিনে কি এক্সপেক্ট করছো পডকাস্ট দিয়ে, মানে এটা তো একটা বাংলার ক্ষেত্রে বলছি। আমি বিরাট এক্সপেক্ট করি না, ঠিক আছে, এটা অনেকে শুনলে বলতে পারে সব কিছুতেই এরম বলে, হ্যাঁ বিরাট এক্সপেক্ট করে না এই করে না, বাট বিশ্বাস কর আমি এক্সপেক্ট করে দেখেছি হয় না, ঠিক আছে, তো এক্সপেক্ট করে লাভ নেই এটা আমি বুঝে গেছি, ঠিক আছে, আর কিচ্ছু না, বাকি অন্য কিচ্ছু না। তো আমার এখন এক্সপেকটেশন হলো যে আমি যে কাজটা করছি এই কাজটাতে যাতে আমার আনন্দটা বজায় থাকে, আমি যাতে মজাটা পেতে থাকি। যেদিন আমি মজা পাওয়া বন্ধ হয়ে যাবে তো সেদিন দর্শকরা মজা পাবে না, আর সেদিন আমি কিন্তু আর পডকাস্ট করবো না, এটা একদম শিওর। তো আমি এক্সপেক্ট কিছু করছি না, আমি চেষ্টা করছি এমন এমন কিছু গেস্ট খুঁজে বার করার যাদের সঙ্গে আমি কিছু মজাদার কনভারসেশন তৈরি করতে পারবো। এবং আমি আশা করি পুরো বেঙ্গল পডকাস্ট কমিউনিটিতেই সেটা হোক যে আরও ইন্টারেস্টিং বিভিন্ন রকম গেস্টদের আমরা খুঁজে বের করি, বিভিন্ন রকম সাবজেক্ট নিয়ে কথা হোক। খুবই চাপ জানি আমি নিজেও করতে গিয়ে খুবই চাপ, কারণ সেই কারণে আমার কাছে ফিল্ম সেলিব্রিটিরা বেশি আসে, যেহেতু আমার কানেকশনটাও ফিল্মের সঙ্গে, সেই কারণেই বোধ হয়। কিন্তু স্টিল আমি এখন ট্রাই করছি যে বিভিন্ন ধরনের নতুন বিষয় নিয়ে কথা বলার। তো এটাই আমার এক্সপেকটেশন, যে সেই সমস্ত গেস্ট যাতে আমি পাই। আর আজকের ব্যাপারটা দর্শকের কাছে কি অনেকটা আনএক্সপেক্টেড? অনেকটাই আনএক্সপেক্টেড, আমি এতটুকু তো বলতে পারি। আমার মনে হয় যারা আমার দর্শকরা যারা আমাকে দেখছেন তাদের কাছে এটা সত্যি অনেকটাই আনএক্সপেক্টেড হবে, দ্যাট আই ক্যান গ্যারেন্টি। মানে কোনোভাবেই জানতে পারেন না তারা যে এই সাইডটা আমার আছে, কারণ পাবলিক প্ল্যাটফর্ম তো ছেড়ে দে, একটা জায়গায় বোধহয় একটা বলেছিলাম, সেটাও এখনও বেরোয়নি, বাট এতটা ডিটেলে না, এতটা ডিপ ইনসাইট অফ স্পিরিচুয়ালিটি বা আমার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে এত কথা বলিনি। ওর জন্যই তো এই চ্যানেলটা এই স্পিরিচুয়ালিটি স্পেশাল না। না সত্যি তোর পডকাস্টটা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগলো, দারুণ আড্ডা হলো, খুবই মজা হলো। আচ্ছা, দ্বিতীয় কোয়েশ্চেন থাকে আমাদের। আচ্ছা, হ্যাঁ। ছোট থেকে শুনে আসছি বা দাদু ঠাকুমাদের বা বন্ধুদের দেখি যে এখন তো মজা করে নি, বয়সকালে বুড়ো বয়সে গিয়ে তখন গিয়ে না ধর্মকর্মের মন দেবো, তখন ওই কথা। তো বয়সটাকে সত্যি যে ওই সময় গিয়ে ভাববো বড়র কথা, নাকি এখন থেকে জিনিসটা আমাদের ভাবা উচিত ছোট থেকে একদম? কারণ বাবা মার এই নিয়ে বলে না যে পড়াশোনা কর, খেলাধুলা কর, স্পিরিচুয়ালিটি নিয়ে তারা বলে হ্যাঁ প্রণাম কর, কিন্তু সেই বিষয়টা, আধ্যাত্মিক বিষয়টা কি তারাও কি অতটা ভাবায় না? জিনিসটা নিয়ে ভাবালে সে চলে যাবে, সাধু হয়ে চলে যাবে, বাড়ি দিয়ে ফিরবে না। প্রবলেমটা হলো আমাদের যেই বাবা মা আমাদেরকে বড় করছে বা যেই সমাজে আমরা বড় হচ্ছি, সেই সমাজেইটা স্পিরিচুয়ালিটি মানে হলো মন্দির, রিলিজিয়ান টু বি স্পেসিফিক, রিলিজিয়াস প্র্যাকটিসেস টু বি স্পেসিফিক, ঈশ্বর মানে বাড়িতে একটা মন্দির আছে সেখানে প্রণাম করা একটা স্পেসিফিক। কিন্তু যেটাকে আধ্যাত্মিকতা বলে, আধ্যাত্মিক যেটা ধার্মিক জিনিসটা আলাদা, সেই জিনিসে কিন্তু আমাদের মা বাবারাও অতটা বেশি এনলাইটেন্ড ছিল না। আজকের দিনে আমি বলবো, সবাই বলে তো খুব খারাপ চলছে পৃথিবী, আমি আজকে বলবো আজকে লোকে স্পিরিচুয়ালিটি নিয়ে বেশি কথা বলে, অনেক বেশি অ্যাওয়্যার অফ স্পিরিচুয়ালিটি দেন প্রিভিয়াস জেনারেশন, আমার এটা মনে হয় পরিষ্কার। এক্ষেত্রে এরপরে যারা বড় হবে, আর তুমি যেটা আরেকটা কথা বললে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে এখন মজা করে নি, মজা করতে কোনো অসুবিধা নেই স্যার। মজা যদি গিল্ট না দেয়, মজা ইজ ফাইন। যদি মজা গিল্ট দেয়, খেললে তো গিল্ট হয় না আমাদের, বাট কাউকে গিয়ে একটা মেরে দিলাম, মজা হলো, এটা তো ঠিক নয়। তো সুতরাং মজা যদি আমাদেরকে কোথাও অপরাধ বোধ না দেয়, ততক্ষণ অবধি মজা ইজ ফাইন। আর আমার মনে হয় যে ঠিকই বলেছো যে আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের কিন্তু একটু করে স্পিরিচুয়ালিটির প্রতি, তার কারণ তাদের জীবনের জন্যই, তাদের জীবনটা বেটার বাঁচার জন্য। মেটেরিয়াল লাইফ বলছি আমি এটা বিশ্বাস করি যে তুমি যেটা বললে সাধু হয়ে চলে যাবে, আমার বিশ্বাস মেটেরিয়াল লাইফের সঙ্গে স্পিরিচুয়ালিটির কোনো বিরোধ নেই। স্পিরিচুয়ালিটি তোমার মেটেরিয়াল লাইফে তোমাকে বেটার রাখতে সাহায্য করতে পারে। আর এইটা যেটা আমার মনে হয়, আমি একটু জিনিসটা বলি যে মানে যেমনি তুমি শুরুতেই বললে, বা যে কোনো আমাদের চ্যানেলে স্পিরিচুয়াল পার্সন আসলে বলে যে গুরুর যখন সময় আসবে তখন গুরু তোমায় খুঁজে নেবে, বা গুরুকে তুমি খুঁজে পেয়ে যাবে, সরি। হ্যাঁ, আর স্পিরিচুয়ালিটিটাও আমার মনে হয় যে এটাও একই, যে যখন তোমার সময় আসবে
তোমার কাছে অটোমেটিক আসতে ঠিক থাকবে। ঠিক একদম 100% ঠিক বলেছো। সে তোমার যদি সময় তুমি 10 বছর বয়স হয় তোমার 10 বছর বয়সেই চলে আসবে, আর নয় 50 বছর বয়সে। একদম একদম এটা 100% বিশ্বাস করি। সময়টা দরকার, সময়টা সময়ে খুব ঠিক হ্যাঁ। স্পিরিচুয়াল হ্যাঁ। ইয়ে চলে আসবে। চলে আসে। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন। এই যে কুম্ভ নিয়ে বিভিন্ন বিজ্ঞাপন চলছে, কেউ সাধু আছে যারা তপস্যা করছে, কারোর হাত তুলে আছে, কারোর বড় চুল, এবং কিছু জায়গায় আমি দেখছি তারা আগুন নিয়ে বিভিন্ন স্টান্ট বা যাকে বলে মনোরঞ্জন দিচ্ছে। এইটাও কি পার্ট অফ ইট, মানে এটাও কি জিনিসটা পুরোটা বিজ্ঞাপন হিসেবে? না না, দেখো একটা সাধু সে আগুন নিয়ে খেললো কি না খেললো, বা সে ম্যাজিক দেখালো কি না দেখালো, সে ট্রিক পারফর্ম করলো কি না করলো, এটা তো ম্যাটারই করার কথা নয়। কারণ সাধুর তো আলটিমেট উদ্দেশ্য হলো মোক্ষ পাওয়া। সে তো কুম্ভে গেছে কারণ কুম্ভ থেকে সে পুণ্য অর্জন করতে চায়, কারণ কুম্ভের একটা বিরাট পৌরাণিক ইতিহাস আছে। সে পৌরাণিক ইতিহাসের জন্য এত সাধু কুম্ভে অ্যাকচুয়ালি আসার কথা, কিন্তু আসলে কি সমস্ত সাধু কুম্ভে সেই কারণে যায়? বোধ হয় নয়। সবাই যে ডুব দিচ্ছে গঙ্গা জলে, সবাই কি সম্পূর্ণ বিশ্বাস করে সেই নিমজ্জনটা করতে পারছে, বা সম্পূর্ণ সারেন্ডার করে সেটা করতে পারছে? আমার মনে হয় না। আমার মনে হয় বেশিরভাগ লোক, কিছু লোক আছে যারা, কিছু মানুষ যারা দেখছি তারা কুম্ভমেলা থেকে হিট হয়ে যাচ্ছে, তারা ভাইরাল হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন পডকাস্ট থেকে বিভিন্ন কথা বলছে। এটা আমি জানি না, মানে এটা আমি জানি না যে ইজ দিস দ্য রাইট ওয়ে অর নট। আমি যেমন আমার স্পিরিচুয়াল সাইড নিয়ে কোনোদিন কথা বলিনি। আমার যারা খুব কাছের লোক তাদের, আমি যেমন বারবার সবাইকে গীতা পড়ার কথা বলি, গীতাকে খুব প্রমোট করি আমার নিজের সার্কেলে। অনেক কিরকম আছে যাদেরকে আমি গীতা পড়াতে পেরেছি, তাদেরকে তাদের জীবনে গীতা অনেক কাজ করেছে। আমার কি এইটা করা উচিত যে কুম্ভতে গিয়ে ফাইনালি একটা গীতা নিয়ে গীতা পড়ুন বেচবো, নাকি আমি আমার নিজের মতো করে ছোট করে নিজের সার্কেলে গীতাটাকে প্রমোট করার চেষ্টা করব? তা আমার তো মনে হয় এটা খুব পরিষ্কার। এটাতে আমার মনে হয় না খুব বেশি প্রশ্নের জায়গা আছে। এবার অনেকটাই আমাদের সময় মনে হয় হয়ে গেছে, তোমার কেমন লাগলো? আমার তো দুর্দান্ত লাগলো। আমি বললাম যে আমি কনভারসেশন তো আমার প্রিয় জিনিস, তাই জন্য আমি পডকাস্ট করি, তোরও তাই। বাট এই কনভারসেশনটার মধ্যে যেটা বেরিয়ে এসছে সেটা আমিও এক্সপেক্ট করিনি বোধহয়। সো খুবই ভালো লাগলো, খুবই আনন্দ পেয়েছি। মানে এখন যেই স্টেট অফ মাইন্ডটায় আছে সেটা খুবই ফুলফিলড, খুবই শান্ত, খুবই ভালো। থ্যাংক ইউ, তুমি আসলে। আর আমি ফিল করি যে আমাদের এই স্টুডিওয়ে আসলে এটা এই ফিলটা হয়, যারা গেস্ট আসে তাদের যে একটা শান্ত ফিল হয়। থ্যাংক ইউ, তুমি এলে, এতটা সময় দিলে, একটা অন্য দিক আমরা এক্সপ্লোর করলাম তোমার। হোপফুলি তোরও ভালো লাগলো। একদম একদম দারুণ হয়েছে। আমি তোমাকে মিডিলে কাটে বললাম যে আজকে অন্য দিকে চলে যাচ্ছে ব্যাপারটা। থ্যাংক ইউ, তুমি এলে। থ্যাংক ইউ।